সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 1166তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ভাই আইমানের জীবনের কলিজা কাঁপানো চরম প্রতারণামূলক এক কষ্টকর বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল সৌদিতে নিজের সুন্দরী বউকে বিক্রি করে কফিলের কাছে এক প্রবাসী। এই গল্পটা কলিজা কাঁপানো এক সৌদি প্রবাসীর করুণ বাস্তব জীবনের গল্প। যারা সুন্দর পয়সাওয়ালা ছেলে দেখে নিজের মেয়েদেরকে বিয়ে দেন, তারা এই গল্পটা আজকে খুব মনোযোগ দিয়ে শোনেন। অনুরোধ করবো সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত চট্টগ্রামের ভাই আইমানের জীবনের গল্প জুড়ে আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে আইমান ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমরা মোহাম্মদ আইমান হোসেন, আমার বাড়ি বন্দনগরী চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদি সহ আমার একজন জেঠু। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার বড় একটা ভাই সহ ছোট একটা বোন। আমরা টোটাল 2 ভাই 1 বোন। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহরের মধ্যেই এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন সৌদি প্রবাসী। আমার আব্বা সৌদিতে থাকে এবং সৌদিতে আমার বাবার নিজস্ব ব্যবসা বাণিজ্য আছে। আমার বাবা সৌদির একজন নামকরা ব্যবসায়ী। ছোটোবেলা থেকে আমি দেখে আসছি আমাদের পরিবারটা অনেক সুখী একটা পরিবার। আমাদের পরিবারে তেমন কোনো অভাব অনটন নেই। আব্বু আমাদেরকে প্রতি মাসে মাসে আমাদের জন্য অনেক টাকা পাঠাতো এবং সেই টাকা দিয়ে আম্মু আমাদের পরিবারটাকে খুব সুন্দর করে সামনের দিকে চালিয়ে যাচ্ছিল। কোনো অভাব অনটনবিহীন সুখে শান্তিতে আমার শৈশবের দিনগুলো কাটে। এরকম করতে করতে আমি যখন ক্লাস 7-এ পড়ি, তখন আমাদের জীবনে একটা অঘটন ঘটে। আমি যখন ক্লাস 7-এ পড়ি, তখন আমার বড় ভাইয়া এসএসসি পরীক্ষার্থী ছিল এবং এসএসসি পরীক্ষার্থী থাকার কারণে আমাদের এলাকাটা চট্টগ্রাম শহরের মধ্যে থাকলেও একটু অনুন্নত এলাকা ছিল। মানে ধরেন আপনার বিল্ডিং হচ্ছে, উন্নয়ন হচ্ছে, এরকম একটা উন্নয়নশীল একটা এলাকা ছিল। তো দেখা গেল আমার বড় ভাই হচ্ছে এসএসসি পরীক্ষার সামনে কোচিং করার জন্য এক জায়গায় গিয়েছিল। তো সেদিন আসলে সারাটা দিন অনেক বৃষ্টি ছিল এবং আমার ভাইয়া বিকেল 4টা বাজে স্কুল থেকে আসে এবং স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে আমার ভাইয়া তখন ড্রেস আপ পরে কোচিং করার জন্য যায়। মাগরিবের কিছুক্ষণ আগে ভাইয়ার কোচিং শেষ হয়, বাট রাস্তার মধ্যে তখন প্রচণ্ড রকমের বৃষ্টি এবং তুফান হচ্ছিল। আমি তখন ঘরের মধ্যেই ছিলাম। অনেক সন্ধ্যার পরে আমার ভাইয়ার বাড়িতে আসতেছে না, মানে সন্ধ্যা হয়ে গেছে, ভাইয়ার বাড়িতে আসতেছে না। এবং সন্ধ্যার পরে আমাদের পাশের বিল্ডিংয়ের একজনে এসে আমার আম্মাকে বলতেছে আমার ভাইয়াকে নাকি হসপিটালে নিয়ে গেছে। শুনি আমার আম্মা চিৎকার করে কেঁদে উঠলো যে কেন হসপিটালে নিয়ে গেল। তখন ওই লোকটার মাধ্যমে জানতে পারি আমার ভাইয়া নাকি রাস্তার পাশে হচ্ছে ওই যে বৃষ্টি হচ্ছিল, বাতাস হচ্ছিল, ওখানে আপনার ইলেকট্রিক যেই লাইনগুলো হয় ওইগুলোর উপরে গাছ ভেঙে পড়ে এবং সেই লাইন চুদ্ধ হয়ে মাটিতে পড়ে থাকে। ওখান দিয়ে আমার ভাইয়া যাওয়ার সময় ইলেকট্রিক শর্ট খায়। তো ভাইয়া হসপিটালে এরকমভাবে হচ্ছে আমার আম্মুর কাছে খবর আসে। আসার পরে আমার আম্মু তখন দৌড়িয়ে হচ্ছে আমার দাদিরই নিয়ে তাড়াতাড়ি হসপিটালের দিকে রওনা দেয়। সাথে আমার জেঠিমা ছিল, আমার জেঠুর ওয়াইফ ছিল, আমিও তখন আম্মুর সাথে ছিলাম এবং চট্টগ্রাম মেডিকেল আমার ভাইকে নিয়ে যাওয়া হয় এবং আমরা মেডিকেলে যাওয়ার আগেই আমাদের কাছে খবর চলে আসে যে আমার ভাইয়া মারা গেছে। মানে আমার ভাইয়া ওইখানেই মারা গেছে, যেখানে আমার ভাইয়াকে কারেন্টে ধরে ওই জায়গায় আমার ভাইয়া মারা যায়। কিন্তু এরপরও এলাকার লোকজন আমার ভাইকে হসপিটাল পর্যন্ত নিয়ে যায় যে বাঁচানো যায় কিনা বা বেঁচে আছে কিনা এটা জানার জন্য। হসপিটালে নিলে পরে সেখানে ডাক্তার বলে আমার ভাইয়া মারা গেছে এবং অনেক আগেই মারা গেছে। তো মানে পরিবারের মধ্যে তখন সুখের মাতল বয়ে যায়। আমরা হসপিটালে যাই, ভাইয়ার লাশ দেখি। আমার ভাইয়ার মুখটা একদম কঙ্কালের মতো, মানে অনেকটা পুড়ে গেছে, এমন একটা অবস্থা হয়েছে। অনেক ভোল্টের একটা ইলেকট্রিক তার ছিঁড়ে হচ্ছে মাটিতে পড়েছিল এবং সেখানে অনেক ভোল্টেজের কারেন্ট ছিল। কারেন্ট পানির সাথে মিশে যায় এবং ওই পানিতে আমার ভাইয়া পা রাখে। তো যাই হোক, ভাইয়াকে তখন ওখান থেকে ভাইয়ার ডেড বডি বাড়িতে নিয়ে আসে। আব্বাকে ফোন করা হয়। আব্বু ওই রাতের মধ্যে বাংলাদেশে আসার জন্য প্রস্তুতি নেয়, কিন্তু সেখানে আমার দাদি বলতেছিল যে ভাইয়ার লাশটা যেহেতু ইলেকট্রিক শর্ট খেয়ে মারা গেছে, খুব বেশি একটা লেট করা ঠিক হবে না, দাফন করে দেওয়া উচিত, আমার দাদি বলতেছে। তো এটা বলার পরে আমার আম্মু তখন সিদ্ধান্ত নিল যে ভাইয়ার লাশ দাফন করে ফেলবে। পরের দিন সকাল 11টার দিকে আমার ভাইয়ার লাশ দাফন করা হয়। যদিও ওই মুহূর্তে আমার বাবা দেশে এসে পৌঁছায় নাই। ভাইয়ার লাশ দাফন করা হয় এবং ভাইয়ার লাশ দাফন করার পরে আমাদের পরিবারের সবাই অনেক কান্নাকাটি করে, মানে প্রত্যেকে অনেক কান্নাকাটি করে। আমার বড় ভাইয়া দেখতে শুনতে অনেকটা ভালো ছিল, যদি স্কুল লাইনে পড়াশোনা করতো। আমার ভাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়তো এবং ভাইয়া যথেষ্ট পরিমাণে ধার্মিক একজন ব্যক্তি ছিল। ছোটোবেলা থেকে দেখতাম আমার ভাইয়া কখনো নামাজ কাজা করতো না, সবসময় মসজিদে যাইতো এবং দিনই লাইনে আমার ভাইয়া আর অনেক ভালো খেতে ছিল।
ভাইয়ের মৃত্যুর পরে আব্বা আম্মা দুজনেই আমাকে অনেক বেশি ভালোবাসতে শুরু করে। সন্ধ্যার পর আমাকে বাসা থেকে বের হইতে দেয় না, এবং ওই সময় একটা পর্যায়ে আমার পড়াশোনায় আমার আম্মু বন্ধ করে দেয় যে না, আমার বড় ভাইয়া কোচিং করতে গিয়ে ইলেকট্রিক শর্ট খেয়ে মারা গেছে, আম্মু আর আমাকে পড়াশোনা করাবে না। আম্মু আমার দাদিরে বলতেছে যে আর পড়তে হবে না, আইমানের পড়ার দরকার নাই, ও বাড়ির মধ্যেই থাকুক, ওর পড়াশোনা করতে হবে না। তো এরকমভাবে হচ্ছে আমার আম্মু বলে, এবং বলার পরে সবাই আমার আম্মুকে বুঝায় যে আপনার বড় ছেলে যেভাবে মারা গেছে, ছোট ছেলে যেভাবে মারা যাবে তার তো কোনো কথা নাই, আর ঘরে রাখলেই যে ও মরবে না এরকমও হবে না। আমার প্রায় কয়েক মাসের মতো, 2-3 মাসের মতো আমার পড়াশোনা বন্ধ থাকে, এবং 2-3 মাস পরে পুনরায় আমার আম্মু আমাকে আবারও স্কুলে পাঠায়। তো স্কুলে পাঠাইলে পরে আমি আবার স্কুলে যেয়ে পড়াশোনা করি। এরকম করতে করতে আস্তে আস্তে করে ভাইয়ার ওই দুঃখটা সবার মন থেকে একটু একটু করে মুছতে শুরু করে। এক পর্যায়ে পরিবারের মাঝে আবারও শান্তি ফিরে আসে। আমার আব্বু তখনও বিদেশে থাকে, অনেক টাকা পয়সা ইনকাম করে, কিন্তু আমার ভাইয়া মারা যাওয়ার পরে না, আমার পরিবারের মানুষগুলো আমাকে অনেক বেশি ভালোবাসে, এবং অনেক বেশি ভালোবাসার কারণে মানে আমি না একটু অন্যরকম হয়ে যাই। অন্যরকম হয়ে যায় বলতে কি, পড়াশোনার প্রতি আমার আগের মতো কোনো মনোযোগ থাকে না, আমি ঠিকমতো পড়াশোনা করি না, এবং প্রচণ্ড রকমের দুষ্টমি করি, এত বেশি দুষ্টমি করি যে আমাকে নিয়ে আমার পরিবারের সব মানুষগুলো খুবই বিরক্ত, মানে সবাই অনেক বিরক্ত যে আমি কেন এরকম করি, কারো কোনো কথা শুনি না, কারো কোনো কথা মানি না, সবসময় দুষ্টমি করে, ফাইজলামি করি, শয়তানি করি। এরকম করতে করতে আমি তখন ক্লাস 9-এ পড়ি। ক্লাস 9 থেকে ক্লাস 10-এ উঠবো। তো ক্লাস 10-এর বছর থেকে মানে আমি কিন্তু দেখতে শুনতে অনেকটা বড় ছিলাম, মানে আমাকে দেখলে কেউ বলতো না যে আমি ক্লাস 9-10-এ পড়ি, মানে সবাই বলবে যে আমি ইউনিভার্সিটিতে পড়ি। আমার মুখের মধ্যে অনেক দাড়ি হয়ে গেছে, কালো কালো কচকচা দাড়ি, এবং আমার স্বাস্থ্য ভালো ছিল, দেখতে শুনতে অনেকটা লম্বা ছিলাম। তো সবাই মনে করে যে আমি ইউনিভার্সিটিতে পড়ি, এরকম একটা বয়স, স্কুলে পড়ি এটাকে বিশ্বাস করে না। আমার ক্লাসমেটদের মাঝে আমি দেখতে অনেক বেশি সুদর্শন ছিলাম আর কি, স্বাস্থ্য, ফিটনেস সব দিক থেকে। তো এরপর দেখা গেল কি যে আমার ভাইয়া, মানে আমি তখন হচ্ছে গিয়া ওই স্কুলে পড়াশোনা করতাম, ক্লাস 9 থেকে ক্লাস 10-এ উঠি। ক্লাস 10-এ উঠার বয়সে আমার এক ফ্রেন্ড আছে, আমার স্কুলে পড়তো, ওর নাম হচ্ছে জবা। জবার সাথে আমার খুব ভালো একটা ফ্রেন্ডশিপ হয়, মানে অনেক ভালো একটা বন্ধুত্ব হয় জবার সাথে। তো জবার সাথে আমি আবার ম্যাথে, মানে গণিতে অনেক বেশি কাঁচা ছিলাম, গণিতে আমার মাথায় ঢুকতোই না। তো জবা আমার একদিন বললো কি যে আয়মান, আমাদের বাসায়, মানে ওদের আবার নিজেদের মানে বাড়ি আছে আর কি, ওর বাবা আবার অনেক বড় রাজনীতিবিদ, মানে রাজনীতি করে অনেক বড় লিডার টাইপের মানুষ। তো ও বললো ওদের বিল্ডিংয়ে নাকি একজন ম্যাডাম আছে, মানে উনি আগে শিক্ষকতা করতে, এখন আর করে না, বাট ওই ম্যাডামটা নাকি অঙ্কতে অনেক ভালো, মানে গণিতে অনেক ভালো। জবা আমারে বললো যে ম্যাডাম প্রতিদিন আমাদের বাসায় এসে আমাকে পড়ায়, এখন তুই চাইলে আমার সাথে পড়তে পারিস। জবা আমারে বলতেছে। আমি তখন বললাম যে তোমাদের বাসায় গিয়ে পড়বো, এখন মানে তোমার ফ্যামিলি কি বলবে? বলে দূর, আমার ফ্যামিলি কিছু বলবে না। আমি বললাম তাইলে আমরা ম্যাডামের বাসায় পড়ি। বলে জি না, ম্যাডামের বাসায় ম্যাডামের হাজব্যান্ড কোনো ছেলে মানুষকে অ্যালাউ করে না। আমি বললাম আমি তো মাত্র ক্লাস 10-এ পড়ি, ম্যাডাম তো আমাদের কাছে মায়ের মতো, তাই না? পরে আমাকে বলে না রে ভাই, এত মাটা দেখানোর দরকার নেই, ম্যাডাম হচ্ছে ম্যাডামের বাসায়ও যাওয়া যাবে না, আর ম্যাডাম তার বিল্ডিংয়ের বাইরেও কোথাও গিয়ে পড়াবে না, হয় আমাদের বাসায় পড়তে হবে, নাইলে পড়ার কোনো অপশন নেই। তো ওই জবা কিন্তু আবার গণিতে অনেক ভালো, মানে অনেক ভালো রেজাল্ট করো সবসময় গণিতে, এবং অনেক বছর ধরে ম্যাডামের কাছে পড়ে। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আম্মুর সাথে কথা বলি। পরে আম্মুরে বললাম, পরে আম্মু আমারে বলতেছে তাহলে তো খারাপ হয় না, ভালোই হয়, তা ঠিক আছে ম্যাডামের কাছে পড়, আম্মু এটা বলে। তা আম্মু এটা বলার পর আমি তখন ওই ম্যাডামের কাছে পড়তে শুরু করি, ম্যাডামের বাসায় যাই, স্কুল শেষ করে বিকেলবেলা ম্যাডামের বাসায় যাই, মানে ম্যাডামের বাসায় বলতে জবাদের বাসায় যাই, এবং ম্যাডাম ওই জবাদের বাসায় আসে, জবারও পড়ায়, আমারও পড়ায়। এভাবে অনেকগুলো দিন আমি ম্যাডামের কাছে পড়াশোনা করি জবাদের বাসায়। এমন করতে করতে একদিন হঠাৎ করে, মানে আমি কিন্তু অনেক দিন পরে, প্রায় আপনার 15-20 দিনের মতো, এই হচ্ছে কিন্তু ঘটে না, বাট একদিন হলো কি আপনার প্রায় বিকেলবেলা ম্যাডাম ওই দিন আসে নাই। ম্যাডাম না আসার কারণে আমি ওর জবাদের বারান্দায় বসে আছি, এবং বারান্দায় বসে থাকা অবস্থায় হঠাৎ করে আমি একটা রবীন্দ্রসঙ্গীত শুনতে পাচ্ছি। কেউ একজন মনে হলো পাশের কোনো বারান্দায় রবীন্দ্রসঙ্গীত গাচ্ছে, এবং কণ্ঠটা ভাঙা ভাঙা এত মিষ্টি ছিল বলার মতো না। আমি কণ্ঠটা শুনে জবারে বলতেছি, কিরে জবা, তোদের বাসায় এত সুন্দর করে রবীন্দ্রসঙ্গীত কে গায়? বলে আমার বড়াপু। আমি বললাম তোর বড়াপু তোদের বাসায় থাকে? ও বলে হ্যাঁ, আমার বড়াপু ওই রুমে থাকে, আমার বড় বোনদের বাসায় থাকে। আমি বললাম মানে আমি তোদের বাসায় আজকে এতদিন ধরে ম্যাডামের কাছে পড়তেছি, তা কোনোদিন আমি তোর বড়াপুরে দেখলাম না কেন? আরে বড়াপুর বিষয়ে তুই আমাকে কিছু বললিও না কেন? আমাকে বলে আসলে সত্যি কথা বলতে কি, আমার বড়াপু একটু সমস্যার মধ্যে আছে, তো এই জন্য আমরা বড়াপুর কথা কাউরে বলি না, আর বড়াপুও না সচরাচর কারোর সামনে আসে না। আমি বললাম মানে কেন, কি হয়েছে আমার কাছে বল। বলে আমার বড়াপু ডিভোর্সি, মানে ওনার বিয়ে হয়েছে খুব কম বয়সে, ওই কিন্তু জবার থেকে মাত্র 2 বছরে বড়, অনেক বেশি বড় যে তা না, 2 বছরে বড় ওনার বিয়ে হয়, এবং বিয়ে হওয়ার পরে ওনার একটা ছেলের সাথে দীর্ঘ বছর রিলেশন থাকে, স্কুল জীবন থেকে কলেজ জীবন পর্যন্ত রিলেশন থাকে, এবং কলেজে গিয়ে ছেলেটাকে বিয়ে করে।
মাত্র 3 মাস সংসার করার পরেই এই ছেলেটা মানে একটু মাদক সেবন করতো আর কি, এরকম। এটা বড় আপু প্রথমে জানতো না, এবং পরে যখন বিয়ে করা হয় তখন নাকি আপু জানতে পারে যে ছেলে প্রচুর পরিমাণের মাদক সেবন করে, এবং একটা পর্যায়ে আপু বাধ্য হয়ে ছেলেকে ছেড়ে চলে আসে। এবং আসার পরে আমার ফ্যামিলির সাথে তো আপু হচ্ছে আপু ওই ছেলের সাথে পালাই গেছিলো, এই জন্য পরিবারে মেনে নিচ্ছিল না। একটা পর্যায়ে পরিবার তখন বাধ্য হয়ে মেনে নিল, কারণ কোনো কিছু তো করার ছিল না। আপু তখন রাস্তায় থাকতো, খুব খারাপ অবস্থায় ছিল। আজ এই ফ্রেন্ডের বাসায়, কাল ওই ফ্রেন্ডের বাসায়, এরকম করে চলাফেরা করতো। আমার আব্বাও তো রাজনীতি করে, আমার আব্বুরও একটা ভালো সম্মান আছে এলাকাতে। আমার আব্বুর ওই সম্মানের কথা চিন্তা করে আমার আব্বু তখন আপুর বাসায় নিয়ে আসে, আমাদের বাসায় নিয়ে আসে। তো এই জন্য আপু খুব বেশি কারো একটা সামনে পড়ে না। কিন্তু ভাই সেদিন ওর আপুর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতটার কণ্ঠটা এতটাই মধুর ছিল, এত সেইড একটা গলায় উনি গান গাচ্ছিল, রবীন্দ্রসঙ্গীত গাচ্ছিল, যে আমার এত ভালো লাগছে বলার মতো না। এরপরে না আমি মাঝে মাঝে যখন জবাদের বাসায় পড়তে যাইতাম, আমি জবারে সবসময় বলতাম যে জবা, আমার না তোর বড় আপুকে দেখতে ইচ্ছে করে, এরকম করে বলি। ও আমাকে বলে না, আমার বড় আপু কিন্তু কারো সামনে আসে না, আপু সবসময় ঘরেই থাকে, আপু কারো বাসার বাইরে যায় না, বাসার বাইরে যায় না, যেটা লাগে আমরা বাইরে থেকে আপুরে এনে দিই, আপু ঘরেই থাকে, খাওয়া দাওয়া করে, এবং আপু ঘরের মধ্যে আপুর পেয়ালা আছে, এগুলো বাজে, এগুলো নিয়ে আপু পড়ে আছে। তবে এটা সত্যি, আমার আপুর গানের গলাটা না অনেক অস্থির, আমার আপু অনেক সুন্দর গান গাইতে পারে। এরকম করতে করতে আমার ভিতরে একটা সময় এমনভাবে জেগে উঠলো যে আমি ওই মেয়েটাকে দেখবই। জবার একদিন আমি খুবভাবে রিকোয়েস্ট করলাম যে জবা, আজকে ম্যাডাম আমাদেরকে পড়ায় চলে গেছে, তুই আজকে মাগরিবের পরে, ওই দিন জবার আব্বু বাসায় ছিল না, তাই আমি বললাম যে তোমার আব্বু তো বাসায় নেই, আজকে তোমার বোনটার আমার একটু দেখাও না, খুব দেখতে ইচ্ছে করে। এরপরে ও গেল পাশের রুমে গিয়ে ওর বোনের তখন ডাইকে আনলো, এবং ডাইকে আনার পরে ওর বোনের দিকে আমি অবাক হয়ে গেলাম ভাই। ওর বোন ওর থেকেও আরও বেশি সুন্দর, জবা তো সুন্দরী ছিলই, বাট জবার চেয়েও 100 গুণ সুন্দরী ছিল জেরিন আপা, ওনার নাম ছিল জেরিন। অদ্ভুত রকমের সুন্দর চেহারা, এবং দেখলে মনে হয় অবিকল জবার বয়সই হবে, জবার চেয়েও বেশি বয়স হবে না। পরে আমারে সালাম দিল, আমি উত্তর নিলাম। পরে বলে ভালো আছো ভাইয়া, এমন করেই বলতেছে। আমি বললাম আপু, আমি তো আপনার ছোট হবো, আপনার বড় না, আপনি আমাকে ভাইয়া করে সম্বোধন করতেছেন যে? বলে না, বড়দেরকে ভাইয়া করে সম্বোধন করা যায়, সমস্যা নেই, তোমরা ঠিকমতো পড়াশোনা করো, কোনো প্রেম প্রীতির ধান্দায় পড়বা না, কারণ জানো তো প্রেমে পড়লে কী ধরনের সমস্যাগুলো হয়, এগুলো থেকে কিন্তু একটু সাবধানে থাকবা, মনে থাকবে? আমি বললাম জি আপু, আমার মনে থাকবে, কোনো সমস্যা নেই। বলে আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকো। এরকম করে আমি ওনার সাথে কথাবার্তা বলি, অ্যান্ড এরকম করতে করতে আমার কেন জানি আমার ভিতর ওনার জন্য একটা সিম্প্রীতি কাজ করে, এক ধরনের মায়া বলেন বা ভালোবাসা বলেন, এই টাইপের কিছু কাজ করে। এবং এরপরে দেখা গেল যে আমি একটা পর্যায়ে এসএসসি পরীক্ষা দেওয়ার আগে আরেকদিন এই ঘটনার কিছুদিন পরেই জবা একটু অসুস্থ ছিল, ওর আব্বু সবাই বাসায় ছিল। তো পরে জবা আমারে বলতেছে যে তুই কি নিচে যাবি না, পরে নিচে চলে যাবি না? আমি বললাম হ্যাঁ। বলো তোদের বাসায় যাওয়ার সময় আমার আপুর মোবাইলে 50টা টাকা দিয়ে যাস, এই কথা আমারে বলে। তো আমি কিন্তু ওই সময় মোবাইল চালাইতাম না, মোবাইল ওই সময় ছিল বাট অতটা হাতে হাতে ছিল না আর কি, মোবাইল অনেক এক্সপেন্সিভ ছিল। পর ওর বোনের কাছে নাকি মোবাইল ফোন আছে। পরে আমি বললাম যে আমি টাকা দিব, কিন্তু আমার কাছে তো নাম্বার নাই। বলে আচ্ছা তাই নাম্বারটা লিখে দিচ্ছি। পরে ওর বোনের নাম্বারটা আমাকে একটা কাগজে লিখে দেয়, কাগজে লিখে দিয়ে আমাকে বলে যে যাওয়ার সময় টাকা পাঠাই দিস। 50 টাকা দিল আর ওর বোনের নাম্বারটা দিল। এরপরে যাওয়ার সময় আমি যেটা করলাম, একটা দোকান থেকে ওর বোনের জন্য রিচার্জ করে দিলাম, ওর বোনের ফোনে রিচার্জ করলাম, এবং করে ওই মোবাইল নাম্বারটা নিয়ে আমি তখন বাসায় গেলাম। এবং বাসায় যাওয়ার পরে না ভাই, আমার ভিতরে না বারবার জাগতেছে যে আমি ওনার সাথে একটু কথা বলি, কথা বলার জন্য না আমার ভিতরটা কেমন জানি আনচান করতেছে। তো একদিন হলো কি, আমাদের বাসার মোবাইলে আছে, আমাদের বাসার মধ্যে ফোন আছে, আমার আব্বা বিদেশ থেকে ফোন করে তো আমার আম্মুর সাথে কথা বলে। তো একদিন আমি কী করলাম, আমাদের ঘরের মোবাইলটা দিয়েই এসএসসি পরীক্ষার আগে রাত্রেও প্রায় আনুমানিক 1টার মতো বাজে আমি ওই আপুর নাম্বার একটা মিস কল দিলাম, এবং মিস কল দিলাম মাত্র উনি তখন কলটা ব্যাক করছে, এবং কল ব্যাক করার পরে আমি কথা বলতেছি, উনি আমারে বলতেছে কে আপনি? আমি বললাম যে আমাকে আপনি চিনবেন না, আমার বাড়ি ঢাকাতে। পরে বলে আপনার বাড়ি ঢাকাতে, আপনার নাম কি? আমি বললাম আমার নাম আরমান। বলে ও আরমান, তো আপনি আমার নাম্বারটা কোথায় পেয়েছেন? আমি বললাম যেভাবেই হোক পাইছি, একটু আপনার সাথে কথা বলতে ইচ্ছে বলতেছে, কোনো সমস্যা? বলে না, আপনি কি আমাকে চিনেন? আমি বললাম যে না, আমি আপনাকে চিনি না। তা বলে যদি না চিনেন তাহলে আমার নাম্বারে কল দিলেন কেন? আমি বললাম আসলে দুষ্টমি করে নাম্বারটা বানায়া নাম্বারটাতে একটা মিস কল মারলাম আর কি, দেখি এটা ছেলে নামে, এই জন্য। তারপরে বলে এসব ফাইজলামি করবেন না, কারণ রাতের বেলা অনেক সিরিয়াস মোডে থাকে, অনেক দুঃখে কষ্টে থাকে, তো প্লিজ রাতের বেলা এইভাবে কাউরে ফোন দিয়ে বিরক্ত করবেন না, এইটা বলে তখন লাইনটা কেটে দেয়। এবং লাইনটা কেটে দিলে পরে আমি সাথে সাথে কলটা ব্যাক করি আবারও, এবং পুনরায় কল ব্যাক করলে উনি 2বার কল দিয়ে, প্রথমবার রিসিভ করে না,
এবং এরপর আবার রিসিভ করে একটু রাগান্বিত কণ্ঠে আমাকে বলে, কী ব্যাপার ভাই, আপনি আমাকে বিরক্ত করতেছেন কেন? আমি বললাম, দেখেন আমি আপনাকে বিরক্ত করতেছি না, আমি না আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, আপনি কিছু মনে করবেন না? আপনার কণ্ঠটা শুনে না আমার কাছে মনে হচ্ছে যে আপনার বুকের ভিতরে এক পৃথিবী পরিমাণ কষ্ট জমা। আপনি কি সত্যি অনেক দুঃখী মানুষ? এটা বলার পরে উনি তখন আমাকে বলতেছে, কি ভাই আমি না বুঝলাম না, আপনি কি কোনো মানে আপনি কি কোনো কবিরাজ না খোনার না কোনো তান্ত্রিক যে আপনি আমার মনের খবর এত দূর থেকে বলতে পারেন? আমি থাকি চিটংয়ে, আপনি থাকেন ঢাকায়, তো আপনি আমার মন সম্বন্ধে বুঝলেন কেমন করে? আমি বললাম, ও আপনার বাসা চিটংয়ে? বলে, হ্যাঁ আমার বাসা চিটংয়ে। তো কি বলতে চান আপনি আমাকে প্লিজ বলেন তো। আমি বললাম, না কিছু মনে করবেন না, আপনার মনটা মনে অনেক বেশি খারাপ, আর যদি কিছু না মনে করেন আমরা কি একটু কথা বলতে পারি? একটু কথা বললে হয়তো আপনার মনটা ভালো হয়ে যাবে। পরে উনি বলে, দেখেন ভাইয়া, আমি একাকিত্ব জীবন নিয়ে আছি এবং আজকে বহু মাস ধরে আমি একাই থাকি, অন্ধকার একটা ঘর আমার সঙ্গী, আমি এই অন্ধকার ঘরেই আমার দিন রাত কাটাই, দিনের আলো রাতের চাঁদ আমার কাছে কোনো কিছুই ভালো লাগে না, তো আপনি আমাকে প্লিজ বিরক্ত করেন না। আমি বললাম, দেখেন এরকম কথা কোনো সাহিত্যিক বা কবি ছাড়া অন্য কোনো সাধারণ মানুষের মুখে আমি এভাবে শুনি নাই। আমি না আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনার কষ্টটা ভাগাভাগি করতে চাই। দেন এরকম করে রিকোয়েস্ট করার পরে একটা পর্যায়ে উনি আমার সাথে কথা বলার জন্য রাজি হয়। পরে আমার সাথে কথা বলতে রাজি হয়, আমি ওনার সাথে কথাবার্তা বলি, অনেক কথা তার সাথে বলি। ওই দিন প্রায় 2 ঘন্টার মতো তার সাথে কথা বলি এবং ওই 2 ঘন্টা জুড়ে শুধুমাত্র ওই কথাগুলোই থাকে যে তার ফ্যামিলিতে এই সমস্যা, ওই সমস্যা, এইটা ওইটা, এবং তার অতীতের যে বয়ফ্রেন্ড ছিল, বয়ফ্রেন্ডের সাথে তার প্রেম হয়, ব্রেকআপ হয়। মানে অচেনা একটা মানুষের কাছে উনি ওনার ভিতরের যত পার্সোনাল কথাগুলো ছিল সব কথাগুলো এভাবে শেয়ার করে দেয়। মানে আমি বুঝতে পারি যে তার ভিতরে এত পরিমাণের কথা জমা আছে, এই কথাগুলো কারো কাছে বলার মতো সে মানুষ খুঁজে পাচ্ছে না। মানে বিষয়টা এরকম মনে হলো। ওই দিন তার সাথে আমি অনেকক্ষণ কথাবার্তা বললাম, বলার পরে চিন্তা করলাম যে উনি তো আমার আম্মার নাম্বারে আবার কল ব্যাক করবে, তা আমার আম্মার নাম্বার যদি কল ব্যাক করে তাহলে আমার আম্মা রিসিভ করবে, কারণ নাম্বার তো আমার কাছে থাকে না। এর পরের দিন আমি ওই কথাটা বলতে চাই না, যে কোনো একটা জিনিস আমি বাসা থেকে চুরি করি, আমার আম্মারই বলি, আমার আম্মার কিছু অর্নামেন্টস চুরি করি এবং গয়নাঘাটে আমি বাসা থেকে চুরি করে আমি তখন মোবাইল ফোন কিনি। এই প্রথমে আমি মোবাইল ফোন কিনি এবং সিম কিনি শুধুমাত্র এই জেরিন আপুর সাথে কথা বলার জন্য। পরে ওনাকে ফোন দিতাম রাতের বেলায়, মাঝে মাঝে রাত উনি একা থাকতো, আমি ফোন দিতাম, উনি আমার সাথে কথা বলতো। এরকম করতে করতে আমার তখন এসএসসি পরীক্ষার সময় চলে আসে। যখন এসএসসি পরীক্ষার সময় চলে আসে তখন আমি এসএসসি পরীক্ষা দিব। ওই এসএসসি পরীক্ষা দেওয়ার মুহূর্তে আমার তখন এসএসসি পরীক্ষা, আমি ওনাকে আর ঠিকমতো টাইম দিতে পারি না, ওনার সাথে কথা বলতে পারি না। কিন্তু আমাদের মাঝে কোনো প্রেম ভালোবাসা হয়নি, কিন্তু সত্যিকার অর্থে ওনাকে আমার অনেক ভালো লাগতো আর কি, অনেকটা ভালো লাগতো, অনেকটা কথা বলতাম। মানে ওনার প্রতি আমার ভিতরে ওনার প্রতি আমার এক ধরনের ভালোবাসা কাজ করতো। তা এরকম করে এসএসসি পরীক্ষার সময় আর ওনাকে ফোন দিতে পারতাম না, খুব বেশি কথা বলতে পারতাম না। অ্যান্ড এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পরে জানতে পারি জেরিনাপুর অন্য কোথাও বিয়ে ঠিক হয়ে গেছে, মানে ওনাকে বিয়ে দিয়ে দেবে। এটা শোনার পরে আমার তখন এত কষ্ট লাগে যে আমি কিন্তু আজ পর্যন্ত ওনাকে বলতে পারি নাই যে আমি আরমান না, আমার বাড়ি ঢাকাতে না, আমার বাড়ি চিটংয়ে। আমি আজও কিন্তু ওনাকে এই কথাটা বলতে পারি নাই। এবং ভালোবাসি কথাটা বলার আগেই ভালোবাসার মানুষটা অন্য কারো বউ হয়ে যাবে, এইটা না আমি মানতে পারতেছিলাম না, খুব কষ্ট হচ্ছিল। কিন্তু ওই সময় চিন্তা করলাম যে তারে আসলে বলেও কোনো লাভ নাই, এখন বললেও সে আসলে আমাকে ওভাবে অ্যাকসেপ্ট করবে না, আর আমি ওনার বয়স অনেক ছোট, এরপরেও বলার জন্য অনেকটা চেষ্টা করি, বাট হয়ে ওঠে না। এরকম করে যেদিন ওনার বিয়ে, এর আগের দিন না আমি আর থাকতে পারতেছিলাম না, কেন জানি আমার প্রচণ্ড রকমের কষ্ট হচ্ছিল। যেদিন ওনার বিয়ে, এর আগের দিন ওনার গায়ে হলুদের দিন রাত 1টা বাজে আমি ওনাদের বাড়িতে যাই এবং যাওয়ার পরে ওনার দিকে তাকায় আমি বসে বসে কান্না করি, ওনাদের বাসায় যাই এবং বসে বসে কেমন জানি কান্না করতেছিলাম। উনি গায়ে হলুদের অনুষ্ঠান, ওদের বাসার মধ্যে গায়ে হলুদ হচ্ছে, পরে উনি খেয়াল করছে যে আমি কান্না করতেছি। তো উনি কিন্তু ফেস টু ফেস আমার সাথে কোনোদিন কথা বলে নাই, জাস্ট একদিন বলছিল, ওই জবা আমারে পরিচয় করাই দিছিল তখন, এবং এরপর থেকে উনি কিন্তু কখনোই আমার সাথে ফেস টু ফেস এভাবে কথা বলে নাই। তো ওই দিন আমি কান্না করতেছি বসে বসে, উনি আমার কাছে আসছে, উনি আয়সা বলতেছে, কী ব্যাপার ভাই কান্না করতেছো কেন, এমন করেই বলে। আর আরেকটা কথা বলতে কি, ওই যে আরমান ছেলেটার সাথে উনি কথা বলতো, আমি ছদ্মবেশে যে ওনার সাথে কথা বলতাম, উনি আসলে আমার সাথে ওভাবেই কথা বলতো, লাইক একটা ভালো ফ্রেন্ডের মতো, যাদের সাথে হয়তো দুঃখ সুখগুলো একটু শেয়ার করা যায়, এরকমই। আমার প্রতিও কিন্তু ওনার কোনো ভালোবাসা বা ভালো লাগে এরকম কোনো কিছুই ছিল না, জাস্ট কথা বলতো, কথা বললে হয়তো ওনার মন ঠান্ডা হতো বা মন হালকা হতো, এই মনটাকে ভালো রাখার জন্যই না আমার সাথে কথা বলতো। তো এমন করতে করতে আমি তো অনেক ইমোশনাল হয়ে গেছি, উনি আমাকে ভালো না বাসুক, কিন্তু আমি তো ওনাকে ভালোবেসে ফেলেছি, আমার ভিতরটা এরকম। পরে আমি কান্না করতেছি, উনি আমার বলে, কী ব্যাপার কান্না করতেছো কেন?
পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে চলে যাচ্ছি, তো কান্না করবো না, এই কথা বলে চলে যাচ্ছে। এবং যাওয়ার সময় আমি আমার নাম্বার থেকে ওনাকে একটা SMS করি এবং SMS-এ লিখি যে তোমার বিয়েতে আমি 2 ফোঁটা জল ঝরিয়ে এসেছি। দুঃখ হলো এই জায়গায় এত কাছে থেকেও তুমি আমাকে চিনতে পারলা না। আমি তোমার ভালোবাসার মানুষ আইমান, আমি তোমার ভালোবাসার মানুষ আরমান। এইটা বলি তখন আমি আমার ফোনটাই অফ করে দিই, সুইচ অফ করে দিই। আমি আর 1 সপ্তাহের মতো, টোটালি 1 সপ্তাহ আমি আর ফোনটা অন করি না। এবং 1 সপ্তাহ পরে, ওনার বিয়ে হবার 1 সপ্তাহ পরে আমি ফোনটা অন করার পরে আমি দেখি সে আমাকে প্রচুর পরিমাণে টেক্সট করছে, অনেকগুলো SMS করছে আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য, কথা বলার জন্য। পরে 1 সপ্তাহ পরে আমি মোবাইল খোলার কয়েক মিনিটের মাথায় উনি আমাকে ফোন দিছে। আপনি বুঝতে পারেন যে মোবাইলটা খোলার কয়েক মিনিটের মাথা আমাকে কল দেওয়া হচ্ছে এই নাম্বারটাতে উনি কন্টিনিউয়াসলি ট্রাই করে যাচ্ছে। এই নাম্বারটাতে উনি অলওয়েজে ট্রাই করে যাইতেছে যে এই নাম্বারটা অলওয়েজে কল দিতেছে, যার কারণে নাম্বারটা খোলার কয়েক মিনিটের মাথায় উনি আমাকে কল দিল এবং কল দিয়ে আমাকে বলতেছে যে আইমান তুমি আমার সাথে এরকমটা কেন করলা, এরকম করে কান্না করতেছে, লাউডলি কান্না করতেছে। আমি বললাম যে দেখেন আপনি তো আমার কাছে আমার বড় বোন, আমি আপনাকে কী বলবো, বলে ছি তুমি আজ আমাকে বড় বোন বলতেছো, আমি না কখনো চিন্তাও করতে পারিনি যে তুমি এই কাজটা করবা, তুমি কেন আমার কাছে পরিচয় দিলে না, আমার মনটাকে তোমরা আর কয়বার ভাঙবা, কেন আমাকে এভাবে কষ্ট দিচ্ছ, এরকম করে উনি চিৎকার করে কান্না করতেছে। আমি তখন বলি দেখেন জেরিন আপু, আপনি আমাকে মাফ করে দেন। উনি আমাকে বলে তুমি যদি আমাকে আরেকবার জেরিন আপু বলে সম্বোধন করো আমি কিন্তু সত্যি সত্যি ফোনটা একটা আছাড় দিয়ে ভেঙে ফেলবো, এটা তুমি আমাকে কেন বলতেছো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কী বলবো, বলে আমার সাথে ওই আরমান পরিচয় দিয়ে আমার সাথে যেভাবে কথা বলতা তুমি আমার সাথে সেম একইভাবে কথা বলবা, আমি তোমার কাছে সেই জেরিন থাকতে চাই, জেরিন আফা নয়। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে। এরপর আমি তার সাথে কন্টিনিউয়াসলি কথা বলতাম। তার হাজব্যান্ডের এর আগে একটা বিয়ে হয়েছে, ওনার ওয়াইফ মারা যায় এবং ওনার একটা বাচ্চা আছে। বিশেষ করে ওই বাচ্চাটাকে দেখাশোনা করার জন্যই জেরিনকে বিয়ে করা হয়। পরে আমি ওনার সাথে অলওয়েজে কথা বলতাম এবং এই বিষয়গুলো কিন্তু জবা জানতো না। এবং জেরিন আমাকে নিজেও বলে যে এই বিষয়গুলো জবার কাছে কোনো কিছু বইল না, কারণ ও যদি জানতে পারে খুব ঝামেলা করবে। আর আমাদের বাসায় তো এমনিই প্রেম ভালোবাসা এলাও না, কারণ আমি ভালোবাসার নামে আমার পুরো পরিবারের মান সম্মান নষ্ট করেছি, আমার জীবন নষ্ট করেছি। এই জন্য ভালোবাসি কথাটা আমাদের পরিবারের মানুষরা শুনতে পারবে না। সো তুমি কখনো এই ভালোবাসা নিয়ে কিছু বইলো না বা এটার কাছে দাঁড়াও থেকো না। আচ্ছা ঠিক আছে। পরে আমি জেরিনের সাথে কথাবার্তা বলি, এরকম করতে করতে আমি তখন অনার্সে ভর্তি হই, ইন্টারমিডিয়েটে ভর্তি হই। তো ইন্টার ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠি, এর মাঝে জেরিনের সাথে আমার সম্পর্কটা কিন্তু অনেকটা গভীর হয়ে যায়। আমি ওর সাথে একটাবার ঘুরতেও যাই, 3 দিনের জন্য। ওর মা আর ওর শাশুড়ি, ওর মা আর ওর শাশুড়ি জবার আম্মু আর জেরিনের শাশুড়ি, তারা কক্সবাজার ঘুরতে যায়। এবং ওই কক্সবাজার ঘুরতে যাওয়ার সময়ও আমাকে জেরিন সাথে করে নিয়ে যায়। সাথে করে নিয়ে যায় বলতে আমাকে ওদের সাথে যাই, কিন্তু ওর মা আর ওর শাশুড়ি কিন্তু জানতো না যে আমি গেছি। তো জেরিনের মা কিন্তু আমাকে এর আগে অনেকবার দেখছে, বাট আমি আন্টির সামনে পড়ি নাই। ওরা যেই হোটেলে ছিল ওই হোটেলে আমি হোটেল বুক করি। তো এরপরে ওই শাশুড়ি এবং মায়ের চোখ ফাঁকি দিয়ে জেরিন কিন্তু আমার সাথে কক্সবাজারে অনেকটা সময় দেয় এবং আমরা কিন্তু একান্তভাবে অনেক সময় কাটাই, যেটা হয়তো আপনি বুঝতেই পারছেন যে কী ধরনের সময় আমি ওনার সাথে কাটাই। উনি আমার রুমে মাঝে মাঝে আসতো, আমরা বসতাম, গল্প গুজব করতাম এবং মাঝে মাঝে এরকম হতো উনি আমার সাথে রাতের বেলায় থাকতো পর্যন্ত, জেরিন। এরকম করে করে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠি। এবং সেকেন্ড ইয়ারে ওঠার পরে যেটা হয় সেটা হচ্ছে আমার আব্বা অনেকটা অসুস্থ হয়ে পড়ে। আমার আব্বুর হাড়ের প্রবলেম দেখা দেয়। আব্বা আগের মতো দোকান করতে পারে না, দোকান চালাইতে পারে না। আমার আব্বুর তখন 3টা দোকান থেকে একটা দোকানে চলে আসছে। একটা দোকান অনেক বড় করে দিছে, হার্ডওয়ার্কের দোকান, বিভিন্ন ধরনের হার্ডওয়ার্ক সামগ্রী উঠাইতো আর কি। পরে আমার আব্বু তখন বললো যে আব্বু আমাকে বললো যে ওকে আমরা বলে যে আয়মান তুই চলে আয়, আব্বু তোর ব্যবসা বাণিজ্য সব কিছু বুঝিয়ে দিয়ে আমি দেশে চলে যাব, কারণ আমার হার্টের কন্ডিশন ভালো না, আমি যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। ডাক্তার আমাকে বলছে যাতে আমি আর এভাবে রাত না জাগি বা কাজ যাতে না করি, মাথায় টেনশন যাতে না নেই। পরে এমন অবস্থার ভিতরে আমার আম্মু তখন বলতেছে তাহলে একটা কাজ কর, তুইও চলে যা, কারণ আমার তো পড়াশোনা এমনিও ভালো না, আমার পড়াশোনা করতেছি জাস্ট নাম মাত্র, পরিবারকে দেখানোর জন্য বা পরিবারকে জাস্ট বোঝানোর জন্য যে আমি পড়াশোনা করতেছি, অতটুকুই। আমার মাথায় কিন্তু কোনো পড়াশোনা ঢুকে না, এটা হচ্ছে সত্যি কথা। পরে আমার মা তখন বলতেছে যে তাইলে একটা কাজ কর, তুই বিদেশে চলে যা, আম্মু বলতেছে। তো আমার আসলে বিদেশে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, এরপরেও পরিবার থেকে বাধ্য করে আমাকে পাসপোর্ট করানো হলো। তো আমি জেরিনকে বললাম যে জেরিন দেখো এমন এমন ঘটনা। জেরিন আমারে বলো সমস্যা নেই, তা যদি যেতে চাও তাহলে চলে যাও, এখন যাবা তাতে প্রবলেম কি, তুমি যাও।
পরে ওর মার সাথে আমি আমার আম্মুর সাথে কথা বললাম, জেরিনের সাথে কথাবার্তা বললাম, তারাও দুজনে আমাকে যাওয়ার পারমিশন দিল। এবং এরপরে একটা পর্যায়ে আমি তখন পাসপোর্ট করলাম, পাসপোর্ট পাঠাইলাম। যেহেতু আমার আব্বুর দোকান, কোনো প্রবলেম হলো না, খুব সাথে সাথে ভিসা লেগে গেল। এবং ভিসা লাগার পর আমি চলে যাচ্ছি ভাই। যেদিন চলে যাচ্ছি আমি চিটাং এয়ারপোর্টে প্রচুর কান্না করি জেরিনরে জড়ায় ধরা, মানে এত কান্না করি বলার মতো না। মানে ওর প্রতি আমি যখন খুব ইমোশনাল হয়ে পড়ি, মানে ওরে ছাড়া আমি কিচ্ছু বুঝি না। যদিও ও অন্য কারো বউ ছিল, বাট এরপরও না ওরে আমি অনেক ভালোবেসি। তারপরে ও আমারে বলতেছে তুমি চলে যাও, আমরা তো ফোনে কথা বলবো, সমস্যা নাই। এরকম করে আমি তখন চলে গেলাম সৌদি আরবে। এবং আমি যাওয়ার প্রায় 2 মাসের মাথায় আমার আব্বু তখন দেশে চলে আসে। তো 2 জন লোক ছিল, ওনারা হচ্ছে আমাদের চিটংয়েরই মানুষ, ওনারা আমার আব্বুর দোকানে কাজ করতো, ওনাদের সাথে আমি তখন ছিলাম। তাই আমার আব্বু প্রচণ্ড রকমের ইমোশনাল মানুষ, কান্নাকাটি করে যে তুই ঠিকমতো থাকতে পারবি কি না। বললাম আমি পারবো আব্বু, সমস্যা নাই। আব্বুরে বিদায় করে দেওয়ার পরে আমি অলওয়েজে জেরিনের সাথে কথা বলি। মানে ব্যবসা বাণিজ্য, দোকানপাট সব ওই যে 2 জন লোক আছে কর্মচারী, তারাই দেখাশোনা করতো। আমি আসলে কখনোই দোকানপাটের প্রতি কোনো আমার মনোযোগ ছিল না। আমি শুধু জেরিনের সাথে কথা বলতাম, শুধু জেরিনের সাথে কথা বলতাম। 24 ঘন্টার মধ্যে মনে হয় শুধু বাথরুমে যাওয়া ছাড়া আর ঘুমানোর টাইম বাদে আমি ওর সাথে সারাক্ষণই ফোনে থাকতাম, মানে সারাক্ষণই ফোনে থাকতাম। এরকম করতে করতে আমাদের সম্পর্কটা প্রায় 8 থেকে 9 মাসের মতো কেটে যায়। এবং 8-9 মাসের মধ্যে যাওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে মানে জেরিন ওর হাজব্যান্ডের সাথে আর কন্টিনিউ করতে পারতেছিল না। ওর হাজব্যান্ড ওর খুব ঝামেলা করে। ওর হাজব্যান্ড আসলেই মানে ভালো ছিল না আর কি, মানে একটু যেটা বলে যে মানে ওরে খুব সন্দেহ করতো, তো সন্দেহ করতো, আমার সাথে কথা বলতো। এটা ওর হাজব্যান্ড কিছুটা ডাউট করে এবং ও আমার সাথে কক্সবাজারে ছিল। ওর শাশুড়ি মনে হয় কিছুটা সন্দেহ করছে, ওই সব বিষয় ওর হাজব্যান্ডকে বলে দিছে। তো সব কিছু মিলে ওর হাজব্যান্ড আমাকে অনেকটা ডাউট করতো, মানে অনেক সন্দেহ করতো। এবং আমি যখন কথা বলতাম ওর হাজব্যান্ড মানে খুবই রাগারাগি করতো ওর সাথে, তোমাকে কে ফোন দেয়, তুমি কার সাথে কথা বলো, ফোনে কেন তো বিজি থাকো। এরকমভাবে হাজব্যান্ড ওয়াইফের মাঝে একটা দ্বন্দ্ব শুরু হয়ে যায়। মানে জেরিনের হাজব্যান্ড জেরিনকে অনেক সন্দেহ করে এবং এই সন্দেহের সূত্র ধরেই জেরিনের হাজব্যান্ড জেরিনের গায়ে প্রচুর হাত তুলতো, মানে মারতো, ওর গায়ে হাত তুলতো, প্রচুর ধরনের নোংরা এবং খারাপ ভাষায় ব্যবহার করতো। আমার কাছে কান্নাকাটি করতো, আমাকে বলে আমি বাঁচবো না, আমি আত্মহত্যা করব, আমি মরে যাব। আমার পরিবার আমাকে এখন যার কাছে বিয়ে দিয়েছে আমি তো এই লোককে ছাড়তে পারবো না, কারণ ওনাকে ছেড়ে দিলে আমার আব্বা আম্মা আমাকে মেরেই ফেলবে। তো আব্বা আম্মার কাছে মরে যাওয়ার চেয়েও আমি এখানেই মরে যাব, আমি এখানে আমার জীবন দিয়ে দিব। আমার জীবনের তো আর অবশিষ্ট কিছুই নেই, আমি যাকে ভালোবাসলাম তারাও তো পাইলাম না। এরপরে যে মানুষটার কাছে পরিবারে বিয়ে দিল সেও আমার সাথে এরকমটা করতেছে, তাহলে আমার তো মরণ ছাড়া আর কোনো গতি নাই, আমি নিজের জীবন নিজে দিয়ে দিব। এরকম করে খুব কান্নাকাটি করতেছে। পরে আমি ওরে বুঝাইলাম তুমি কান্নাকাটি করো না, মন খারাপ করো না, এবং অফকোর্স আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এবং একটা পর্যায়ে আমি এইভাবেই বললাম যে জেরিন তাহলে কি তুমি সৌদিতে চলে আসবা। আমাকে বলে কি বলো, আমি যেতে পারবো। আমি বললাম তুমি যদি আসতে চাও তাহলে আমি তোকে নিয়ে আসতে পারবো। তো ও তখন আমাকে বলতেছে যে না আমার না খুব যেতে ইচ্ছে করে, আমি নিলে তুমি আমাকে ওখানে নিয়ে যাও, আমি তোমার সাথে থাকবো। আমি তো কোনো ভেবিও নেই, আমার কোনো ভেবিও হয় নাই, তো আমি ওই বদমাইশ লোকটাকে ছেড়ে দেবো, আমি ওনার সাথে থাকবো না, তাই তুমি আমাকে সৌদি আরবে নিয়ে যাও। এরকম করে ও খুব ইমোশনালি হয়ে আমারে বলতেছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি মন খারাপ করো না, আমি তোমাকে সৌদিতে আনার ব্যবস্থা করব। এরপর আমি পাসপোর্টে করার জন্য বললাম, ও তখন পাসপোর্ট করলো এবং পাসপোর্ট মেডিকেল সব কিছু কমপ্লিট হওয়ার পরে আমি চিন্তা করলাম আমিও তখন নতুন, মানে এতটা পুরনো লোক কিন্তু না, আমিও নতুন। আমি গিয়েছি প্রায় 1-1.5 বছর হয়েছে, আমি ওভাবে সৌদিয়ান ভাষাও খুব ভালো জানি না। পরে ওখানে যাওয়ার পরে যেটা ঘটলো যে ও বলতেছে মানে ও যাবেই। পরে ভিসা আমি খুঁজতেছিলাম, আমি যে এখানে আসি এটা তো হচ্ছে একটা হার্ডওয়ার্কের দোকান, বিভিন্ন ধরনের ইলেকট্রিক সামগ্রী এটা ওইটা পাওয়া যায়। তো এখানে তো আসলে মহিলাদের কোনো কাজ নেই, মহিলাদের ভিসা তো আমি পাবো না। পরে ওই দেশের একটা সৌদি লোকের সাথে আমার একটা ভালো সম্পর্ক হয় আর কি, মানে উনি একটু ফোরম্যান টাইপের ছিল, মানে বিভিন্ন বাঙালিদেরকে নিয়ে যেত, বাংলাদেশ থেকে নিয়ে ওদেরকে দিয়ে কাজ করাইতো। তো আমাদের দোকান থেকে খুব মালামাল নিত। আবার ওই লোকটা মাঝে মাঝে চিটংয়ের ভাষায় কথাও বলতে পারতো, সৌদিয়ান ছিল কিন্তু এরপরও চিটংয়ের ভাষায় টুকিটাকি কথা বলতে পারে এরকম। তা আমি তখন প্রথমত ওই লোকটাকে জিজ্ঞেস করেছি এই ঘটনা, আমি আমার ওয়াইফকে এখানে নিয়ে আসতে চাই। মানে প্রথমে বলছিলাম যে ওয়াইফ, পরে ওয়াইফ বলার পরে ও তখন আমার বলতেছে যে ঠিক আছে তাইলে তুই যদি আনতে চাস তাহলে তোর বউরে তুই নিয়ে আয়, সমস্যা নেই, আমি তোর হেল্প করবো। এখন হেল্প করার কথা বললে যে কীভাবে হেল্প করবো, আমাকে বলে তোর তো হার্ডওয়ার্কের দোকান, এইখানে তো আসলে বাংলাদেশি কোনো মেয়েরা আনা যাবে না, তা আমার বাসায় কাজের মেয়ে হিসেবে আমি তোর বউকে নিয়ে আসবো, এবং কাজের মেয়ে হিসেবে আনার পরে এরপরে তোর বউরে নিয়ে তুই থাকবি, কোনো সমস্যা নাই। তো এরকম করে তার সাথে আমার কথাবার্তা হলো, এবং কথাবার্তা হওয়ার পরে আমি ওর কাছে পাসপোর্ট জমা দিলাম, জেরিন আমাকে পাসপোর্ট করে পাঠাইলো, এবং জেরিনের পাসপোর্টে একটা সময় ভিসাও লাগার পরে জেরিন বাংলাদেশ থেকে সৌদিতে আসার কিছুদিন আগে ওর কফিল, মানে ওর যে কফিল ছিল ও মানে আমাকে বলতেছে যে তোদের কাবিননামা কোথায়। এখন আমি তো জেরিনকে বিয়ে করিনি, আমি কাবিননামা দিব কোত্থেকে।
তা আমি ওরা বললাম যে ঠিক আছে, সমস্যা নাই, আমি কাবিননামা দিব। এরকম করে কথাবার্তা হইতে হইতে 2 দিনের মাথায় তখন জেরিনের ফ্লাইট হয়ে যায় এবং জেরিন এয়ারপোর্টে আসে। আমি জেরিনকে রিসিভ করতে যাই এবং সাথে সাথে ওই আরবিও যায়। এবং যাওয়ার পরে সে আমারে বলতেছে যে আমি তোর ওয়াইফকে আমার বাসায় নিয়ে যাচ্ছি। আমি তো ওর বাসায়, মানে ওই আরবির বাসায় আমি অনেকবার গিয়েছিলাম। ওর ছেলে আছে, মেয়ে আছে এবং ওর বাসায় 2টা ফিলিপাইনি কাজের মহিলাও আছে। তা আমারে বলে যে আমার বাসার মধ্যে তোর ওয়াইফ থাকবে, আমার গেস্টের মতো, আমার মেহমানের মতো, এবং তুই তোর বাসা টাসা সব ঠিক কর, আমি তোকে 2 দিন পরে দিব। কারণ ওর তো মেডিকেল করা ছাড়া, মানে ওর যে ভিসা লাগানো ছাড়া তো আমি তোকে দিতে পারবো না। তো আমি নিয়ে যাই, ভিসা লাগিয়ে আমি তারপর তোকে দিয়ে দিব। আর যেদিন ভিসা লাগাইতে ওরে আমি নিয়ে যাবো, মানে ওই দিন আমি তোকে সাথে করে নিয়ে যাবো, তোকে জানাবো। তো ওর কথাবার্তাগুলো আমার ভালো লাগলো। লাগার পর আমি তখন ওর কথায় সম্মতি দিলাম যে আচ্ছা ঠিক আছে। তো ওর বাসায় তখন আমি জেরিনকে পাঠিয়ে দিলাম। রাতের বেলা জেরিনের সাথে আমার কথা হলো এবং পরের দিন আমি তখন জেরিনে, এর পরের 2 দিন পরে তখন জেরিন মেডিকেল মানে করার জন্য যাবে, আপনার এই ভিসা লাগানোর জন্য যাবে। পরে জেরিন ভিসা লাগাইতে গেল, আমিও জেরিনের সাথে সাথে গেলাম এবং ওই ভিসা লাগানোর প্রক্রিয়া শেষ করার পরে আমি তখন ওই সুইদিয়ানরে বললাম যে তাহলে আমি আমার বউকে বাসায় নিয়ে যাই। উনি আমার গাড়িতে বলতেছে যে ঠিক আছে বাসায় নিয়ে যাবা, তো তোমার কাবিনের ব্যাপার দাও আমাকে। পরে আমি বললাম দেখো কাবিনের ব্যাপার তো বাংলায় হবে, এটা তো আর তুমি বুঝবে না ভাই, আমি দিব। পরে বলে যে না, দিব বললে হবে না, দিতে হবে। কাবিনের ব্যাপার ছাড়া তো আমি আমার বিষয় মেয়েটাকে আমি নিয়ে আসছি, এখন আমি তোমার কাছে দিব, যদি আল্লাহ না করুক একটা অঘটন ঘটে বা কোনো একটা সমস্যা হয় তাহলে তো আমাকেই জেল খাটা লাগবে। আমি তো জেল খাটবো, তখন তো আর তুমি আমার পাশে এসে দাঁড়াবা না। আমি বললাম তো তার মানে আপনি কী বলতে চান? পরে আমার বলে তুমি কাবিনের ব্যাপার দাও, দিয়ে তোমার বউ তুমি নিয়ে যাও, আপাতত আমি ওকে আমার বাসায় নিয়ে যাচ্ছি। ভিসা লাগানোর পরে ও তখন কী করলো, জেরিনকে ওর বাসায় নিয়ে গেছে, আবার নিয়ে গেছে। ভাইরে ভাই, এবার তো আমার ভালো লাগতেছে না যে কী ব্যাপার, আমি কাবিনের ব্যাপার কই পাবো। এবং মানে খুব বিপদে পড়ে গেছে ওই সময়। আসলে যে কাবিনের ব্যাপার বানানো যায় ওইটাও না ভাই আমি জানতাম না ওই সময়টাতে। মানে আমার বয়স তো এত বেশি ছিল না, সৌদিতে মাত্র গেছি, বুঝতেই পারতেছেন। আগে শহরে ছিলাম, বাসায় ছিলাম, পড়াশোনা করতাম, মানে মাথার মধ্যে তার এগুলো ছিল না, এত কিছু বুঝতাম না। দেন আমি তখন মানে যাওয়ার পরে সে আমারে বলতেছে যে এটাই করতে হবে, মানে তারা কাবিনের পেপার দিতে হবে, আদারওয়াইজ সে আমার বউকে আমার কাছে দিবে না। এখন বাংলাদেশ থেকে এরকম ফেক কাবিনের পেপার বানিয়ে নেওয়া যায় ওইটা আমি জানতাম না। এরকম করতে করতে কয়েকদিন কেটে গেল। ও আমার বারবার বলে তোমার কাবিনের পেপার দাও, বিয়ের ডকুমেন্ট দাও, তোমার কাবিনের পেপার দাও, বিয়ের ডকুমেন্ট দাও, আমি তোমার বউকে তোমার কাছে দিয়ে দিব। অন্যথায় তুমি যাই করো বা যেটাই করো, যতই চেষ্টা করো, আমি তো কিন্তু তোমার বউকে দিব না তোমার কাছে, এই কথা বলতেছে। ভাই বিশ্বাস করেন তখন আমার শরীর পুরো ঠান্ডা হয়ে গেছে। মানে আমি আর নিঃশ্বাস নিতে পারতেছিলাম না যে কি আল্লাহ, এটা কি হচ্ছে আমার সাথে, মানে এইটা কেন হবে, এরকম তো কথা ছিল না। এবং এরকম করতে করতে প্রায় 3 দিনের মাথায়, 3 থেকে 4 দিনের মাথায় হঠাৎ করে আমি জেরিনের নাম্বারটা বন্ধ পাচ্ছি। আমি জেরিনকে একটা সিম কার্ড কিনে দিলাম, ওই নাম্বারটা বন্ধ। পরে আমি সুইদিনরে ফোন দিই, ফোন দেওয়ার পরে ওর নাম্বারটাও বন্ধ। মানে এটা মানে সুইদিনের সাথে আমার একদিন তর্ক হয়ে কথা কাটাকাটি হয়। এই কথা কাটাকাটি হওয়ার 3 থেকে 4 দিনের পরের ঘটনা আমি বলতেছি। 3-4 দিন পরেই জেরির নাম্বার বন্ধ এবং সুইদিনের নাম্বারও বন্ধ। আমি তখন পাগল হয়ে সুইদিনের বাড়িতে গেছি। বাড়িতে যা জিজ্ঞেস করলাম যে সুইদিনের, জিজ্ঞেস করলাম উনি কোথায়। পরে ওর বাসার কাজের মেয়ে দরজা খুলছে, খুলে বলতেছে উনি তো সফরে গেছে, মানে সফরে গেছে। আমি বললাম সফরে গেছে কোন দেশে? বলে তা জানি না, সফরে গেছে। এবার আমি তো পাগল হয়ে গেলাম, কিরে আসলে যারা সৌদি আরবে আসে বা যারা ওই দেশগুলোতে থাকে তারাই বিষয়টা ভালো জানবে যে মূলত আমার বউয়ের একমাত্র গার্ডিয়ান হচ্ছে ওই সৌদিয়ান। মানে আমি যতই যা করি, আমি যতই যা বলি, আমার কোনো কথা বা আমার কোনো কিছুই কিন্তু গ্র্যান্টেড হবে না, আমার কোনো কথাতেই কেউ কোনো মূল্যায়ন করবে না। সম্পূর্ণভাবে ও তখন আমার ওয়াইফ, মানে আমার কন্ট্রোলে চলে গেছে, মানে ওই সৌদিয়ানের কন্ট্রোলে চলে গেছে। মানে সৌদিয়ান যেটা বলবে, সৌদিয়ান যা বলবে তাই হবে। এবং সৌদিয়ানের কথার বাইরে মানে আমার কথার কোনো বেল ওখানে নাই, কারণ সৌদিয়ান ওর কফিল, ওই সব কিছু। ভাই আমি তখন পাগলের মতো হয়ে গেছি, মানে কী পরিমাণের পাগল হয়েছি আপনি বিশ্বাস করবেন না। যে আমি মাল দিয়ে দিতাম, মানে কাস্টমারদের মাল দিতাম, আমি টাকা নিতাম না এবং টাকা নিলে হিসাব করতাম না। মানে পাগলের মতো হয়ে গেছিলাম, রাস্তায় ঘুরতে শুরু করে। আর এদিক দিয়ে বাংলাদেশে কিন্তু আমার আব্বু অসুস্থ, মানে আব্বুর হাড়ে সমস্যা। আমি ঘুরতেছি, মানে ও যে আমার বউরি নিয়ে কই গেছে তার কোনো সন্ধান আমি খুঁজে পাই না, মানে কোথায় চলে গেছে। প্রায় 4 মাসের মতো এরকম রাস্তায় পাগলের মতো ঘুরতে মানে টোটালি পাগল হয়ে গেছি। এবং 4 মাস পরে আমার যে দোকান ছিল, যে হার্ডওয়ার্কের দোকান ছিল, আমার দোকানের যে কফিল ছিল উনি আবার একটু স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, গরম মানুষ, রাগান্বিত মানুষ। উনি আমার একদিন খুবভাবে গালাগালি করলো, যেহেতু আমি যতবার দোকানে যাই দেখি তুই দোকানে নাই, কর্মচারীরা দোকান চালায়, তুই দোকান বুঝোস না, তুই দোকানে থাকিস না, দোকানে আগের মতো লাভ হয় না, ইনকাম হয় না, বেচা কিনা কমে গেছে এবং কাস্টমার আগের মতো আসে না। মানে আমার সাথে উনি প্রচণ্ড রকমের দূর এবং খারাপ ব্যবহার শুরু করছে, যে এরকমভাবে চলতে থাকলে আমি তোর দোকান দিব না। এইভাবে প্রায় 4 মাসের মতো, মানে 4 মাসের মধ্যে আমি পুরো পাগল হয়ে গেছি।
মানে পাগল হয়ে গেছি ভাই, এরকম পাগল হয়েছি যে আমি রাস্তায় হাঁটতে থাকি। মানে আমার ওই সময় আমি আমার মেমোরি লস করে ফেলি, যে ধরেন কাউরে যদি বলি খাবার দেওয়ার জন্য আমারে খাবার দেয়, এবং মানে এরকম টোটালি আমি রাস্তাঘাটে খুঁজে খুঁজে খাবার খাচ্ছি, মানে এরকম পাগল হয়ে যাই। এবং আমার দোকান তখন সম্পূর্ণভাবে আমাদের যে চিরঙের আরেকজন মানুষ ছিল, একজন মুরব্বী টাইপের লোক ছিল, আমার সৌদিয়ান তখন ওই লোকটারে দোকানটা বুঝিয়ে দেয় যে দোকান তুই চালাবি, দোকান আজকে থেকে মালিক তুই, ওরে দোকান দিয়ে দেয়। এবং আমি প্রায় 7 মাস পরে এই রাস্তাঘাটে 4 মাস থেকে পুরো 7 মাস পর্যন্ত আমি পাগল হয়ে রাস্তায় ঘুরি। 7 মাস পরে আমি তখন জানতে পারি যে আমার জেরিন ওর বাড়িতে আবার ও নিয়ে আসছে, মানে আরবি নিয়ে আসছে। একদিন রাস্তায় আরবির সাথে আমার দেখা, ওই 7 মাস পরে ওর পা ধরে আমি চিৎকার করে কান্না করতে শুরু করি। এবং ওরকম করে চিৎকার করে কান্না করতেছি দেখে পাশে একটা বাঙালি ভাই ছিল, মানে ওনারও দোকান আছে, উনি তখন বেরিয়ে আসছে, যেন পা ধরে কান্না করতে শুরু করছি। এবং আসার পর আমি তারে বলতেছি, রে ভাই এই ঘটনা, মানে ওর পা ধরে আমি বাঙালি ভাইটারে বোঝাচ্ছিলাম। তো ওই বাঙালির কিন্তু আবার পাওয়ার ছিল, মানে যে বাঙালিটার আমি পা ধরছি ওনার বাড়ি ছিল ঢাকাতে, উনি আবার অনেক মানে পাওয়ারফুল লোক ছিল ওখানকার। উনি যখন সৌদিয়ানরা বলতেছে তুই ওর বউরে এইভাবে কন্ট্রাক্টে আনছোস না, এখন উল্টা তোর নামে মামলা করা হবে, তুই ওর বউর 7 মাস কইছিলি, আমরা বউয়ের জবানবন্দি নিব, আমরা বউয়ের কাছে পুলিশ পাঠাবো, তোর বাসায় পুলিশ পাঠাবো, তোর বাসা থেকে ওর মানে বউকে আমরা জেরিনকে উঠে আনবো, এবং উঠে আনার পর ওর জবানবন্দি নিব যে তুই ওর নিয়ে জোর করে ওর সাথে কী করছিস, কোথায় ছিলি, এবং এগুলো যদি তুই ভালো চাস আমরা কিন্তু এগুলো রেকর্ড করব, তোর কিন্তু পুলিশে দিব। এরপরেও মানে এবং সৌদিয়ান অনেক নরম হয়ে গেছে, নরম হয়ে বলতেছে না 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 আমার ভুল হয়ে গেছে, ওর বউরে আমি দিয়ে দিব। বলে যদি দিয়ে দেস তাহলে এক্ষুনি দিতে হবে, ওরে নিয়ে সাথে যাবি, যে ওর বউর ওরে দিয়ে দিবি, ওর বউর হাতে তুলে দিবি। পরে বলে আচ্ছা তাহলে আমি ওর বউর এখানে নিয়ে আসতেছি। তা বলে যদি তুই নিয়ে আসিস তাহলে ভালো, আর যদি না আনিস তাহলে কিন্তু তোর নামে মামলা হয়ে যাবে, আমি কিন্তু মামলা করে দিব, পুলিশ কিন্তু তোর বাড়িতে পাঠাবো। তো সৌদিয়ানরা কিন্তু আবার মানে কানুনকে অনেক ভয় পায়, মানে আইন প্রশাসন পুলিশ এগুলোকে অনেক ভয় পায়। পরেও বলেছে ঠিক আছে আমি আনতেছি, ও বাসায় গেল, এবং বাসায় গিয়ে কয়েক মিনিটের মধ্যে ও তখন বাসা থেকে আবার চলে আসলো আমার বউকে নিয়ে। এবং এই প্রথম আমি তখন জেরিনকে দেখলাম সৌদিতে আসার মানে প্রায় 7 মাস পরে। আমি তখন চিৎকার করে কান্না করতেছি ওর জড়ায়ে ধরে, এবং ও আমার ধরে কান্না করতেছে, আমি ওর ধরে কান্না করতেছি, ও আমার ধরে কান্না করতেছে। আমার তখন এতটা খারাপ লাগতেছে ভাই, আমি না বলে বুঝাতে পারবো না। মানে ও আমারে বলতেছে যে তুমি আমাকে কেন আনলা, কেন তুমি আমার জীবনটা এভাবে নষ্ট করলা, কী কারণে তুমি আমাকে এখানে নিয়ে আসলা, আজকে কেন আমাকে এভাবে মৃত্যু ধার প্রান্তে পৌঁছায় দিলা। তোর আমি জড়ায় ধরে কান্না করতেছি। পরে এই ওর সাথে পরে সৌদিয়ান বলে তোর বউরে তুই পাইছিস, যদি ভিসা লাগানোর দরকার হয় আমার ফোন দিস, আমি ভিসা লাগাই দিব। এই কথা বলে সৌদি গাড়িটা নিয়ে চলে যায়। পরে বাঙালি ভাইটা আমারে বলে ভাই আপনার দোকান কোথায়, আমি বললাম ভাই অমুক জায়গায় আমার দোকান। পরে বলে আপনি দোকানে যান। পরে আমি আমার বউ জেরিনকে নিয়ে ওই দোকানে যাই, এবং দোকানে গিয়ে আমি সৌদির সাথে কথা বলি। সৌদি আমাকে ডিরেক্টলি বলে যে এই দোকানের কোনো কিছুই তোরা আর নাই, এই দোকানের আশেপাশে তুই আর আসবি না, এই দোকান থেকে তুই চলে যা, আমি তোর চায়াও দেখতে চাই না আমারে বলে। আমি সৌদিয়ানরে বললাম যে দেখ আমার আব্বার এটা গড়া ব্যবসা, ওখানে আমার আব্বার কোটি কোটি টাকার ইনভেস্ট আছে, আমার আব্বা এখানে কোটি কোটি টাকা ইনভেস্ট করছে, বলে সব ইনভেস্ট লস হয়ে গেছে। সৌদি বলে আসলে আপনারা হয়তো অনেকে এই বিষয়টা বুঝবেন, আমি বুঝাই বলি, আরব দেশগুলোতে যদি কোনো দোকানপাট বা ব্যবসা বাণিজ্য করতে হয় তবে এটা সম্পূর্ণভাবে আরবির নামে করতে হয়, আমাদের নিজের নামে কিন্তু কোনো কিছুই হয় না। আমরা জাস্ট ওটার একজন কর্মচারী থাকবো, অতটুকুই। কাগজ ডকুমেন্ট যা যা হবে সবই অ্যারাবিকের নামে হবে। তো আমার আব্বুর সাথে অ্যারাবিকের নাকি একটা কন্ট্রাক্ট পেপারও হয়েছে। তো আমি আমার আব্বুর এটাও জিজ্ঞেস করতে পারতেছি না দেশে ফোন করে যে কন্ট্রাক্ট পেপারটা কোথায়, কারণ আমার আব্বু তখনও মেডিকেলে, এবং ডাক্তার বারবার বলতেছে আমার আব্বুকে যাতে কোনো প্রেশার দেওয়া না হয়। আব্বু হার্ট অ্যাটাক করছে, আব্বুর অবস্থা খুবই খারাপ, আব্বুকে কোনোভাবে প্রেশার দিলে আমার আব্বু মারাও যেতে পারে। এজন্য বললো যে আব্বুর সাথে যাতে কোনো বিষয়ে আমরা কোনো রকমের কথাবার্তা না বলি, আব্বুকে যাতে সবসময় মানে একদম ফ্রি রাখি, টেনশন ফ্রি রাখি, এরকমভাবে আমাদেরকে বলে দেওয়া হয়েছে। এই জন্য আমি আর আব্বুর সাথে ওই বিষয়টা নিয়ে কথা বলি না। এবং এভাবে সৌদিরা অনেক বুঝাইতেছি যে দেখ আমার দোকান দে, ওই আমার দোকান দিবেই না। এবং চিটংয়ের যে ভাইটা দোকানটা নিচ্ছে ওই মুরব্বিটা, ওই মুরব্বিও খুব খারাপ ছিল। মুরব্বিও তখন ওনার মতো করে মানে সৌদিয়ানকে বুঝিয়ে ফেলে। আমার আব্বা যে পরিমাণের বা আমরা যে পরিমাণে ইন্টারেস্ট বা লাভ সৌদিকে দিতাম, এখন ওই মুরব্বি সৌদির লাভ ডাবল দেয়। এবং ডাবল দেওয়ার কারণে আমার ওই সৌদি আর আমার কথা, আমার আব্বুর কথা বা আমাদের কথা শুনতেই পারে না। আমি তখন কোথায় যাব, কি করব, কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না। আমার বাবার প্রায় 20-25 বছরের ব্যবসা আমি 1 বছরের মাথায় শেষ করে দিলাম। বাড়িতে ওভাবে টাকা পাঠাইতে পারতেছি না, কিন্তু আমার বাবা যে বাড়িতে আছে ওই বাড়ি আমার আব্বার নিজের বাড়ি, ওখান থেকে আমার আব্বা ভাড়া পায় আমার আব্বা চলতেছে। আমার টাকার উপরে আর আমার আব্বা আমার কোনো নাই। কিন্তু আব্বু আমাকে মাঝে মাঝে জিজ্ঞেস করে দোকানের যে লাভ হয় টাকা পয়সা তুই কী করিস। আমি বলছি বাবা টাকা সব আমি অ্যাকাউন্টে পাঠাইতেছি, আমি টাকা সব সেভ করতেছি, আমার কাছে আমার টাকা সেভ আছে। আমার আব্বা বারবার বলতেছে যে টাকা পয়সা নষ্ট করবি না,
টাকা পয়সা খারাপভাবে কোথাও ব্যয় করবি না, সবসময় টাকা পয়সা নিজের সেভে রাখবি, কারণ টাকা পয়সা মানে অনেক মূল্যবান। আমার আব্বু আমার এগুলো বলে। তা আমি তখন আমার আব্বুরে বলি যে আব্বু সব কিছু ঠিক আছে, আমার টাকা সেভ আছে, আমার কাছে টাকা আছে, তুমি এটা নিয়ে চিন্তা করো না। মানে আমার আব্বুকে আমি যেভাবে পারতেছি বুঝাইতেছি, এরকম করে তখন সময়গুলো কাটতেছে। যাই হোক, দিন রাতগুলো এভাবে কাটতে কাটতে একটা পর্যায়ে আমার আব্বু তখন আমার বললো যে একটা কাজ কর, তুই দেশে আয়, মানে আমি একটু যাব ওখানে তোরে দেখার জন্য, এগুলো বলে। তা আমি আমার আব্বুরে বলি যে না আব্বু, তুমি আইসো না, তোমার শরীর খারাপ, তুমি দেশে থাকো, তুমি এখন আসলে কি করবা। আর ওই সময় কিন্তু ভাই আমি রাস্তায় ঘুরি, আমার কোনো কাজ নাই, আমাদের দোকান নাই। পরে ওই যে বাঙালি ভাইটা ধরে আমার বউকে আমার কাছে এনে দিছিল, ওই বাঙালি ভাইটা পরে আমার বললো যে তোমার আমি একটা দোকানে দিব, বাট ওই দোকানটা একটা সৌদি চালায়, মানে সৌদি বলতে ওই মিশরি বলে, মাসরি, একজন মাসরি ছিল, কিন্তু সে এখন সৌদি নাগরিকত্ব পাইছে, কিন্তু ও মাসরি আর কি মূলত। তো বলে ও দোকানটা চালায়, এখন তুমি যদি বলো মানে আমি ওর আন্ডারে তোমাকে দিয়ে দিতে পারি, বা ওর দোকান আমি তোমাকে দিতে পারি। ওই বাঙালি ভাইটা বলল যে তুমি হার্ডওয়ার্কের দোকান সম্বন্ধে অভিজ্ঞতা আছে, তোমাদের নিজেদের দোকান ছিল। পরে উনি আমার কী করলো, ওই দোকানটাতে দিয়ে দিল। আমি তখন ওই দোকানটাতে ঢুকলাম। তো ঢুকার পরে আমি যে টাকা বেতন পাই, ওই টাকা দিয়ে জেরিংকে নিয়ে থাকতে আমার খুব কষ্ট হয়ে যায়। মানে বাসা ভাড়া দিয়া, তারপরে খাইয়া, এরপরে দোকানে মানে কাজ করে খুব বেশি টাকা আমার থাকে না, মানে খুব মানে দুজনে খুব কষ্ট করে চলতে হয় আর কি। এবং ওই দোকানের মধ্যেই একজন ছিল, আপনার কেরালা একটা লোক ছিল, এবং ওই কেরালা লোকটার সাথে মালিকের অনেক ভালো সম্পর্ক, মানে মালিকের অনেক ভালো সম্পর্ক, যিনি মালিক ওনার অনেক ভালো সম্পর্ক। তো ওই মালিক কিন্তু মানে যিনি মাস্টারি মালিক ছিল, সে কিন্তু আর আমাকে সুযোগ দিত না। তার দোকানের কাছে গেলে সে আমাকে, মানে দোকানে আমি চাকরি করতাম ঠিক আছে, তো আমি কিন্তু ওই কেরালার চেয়ে অনেক বেশি কাজ করি ওই দোকানে, এবং কিন্তু কেরালার সাথে ওর সম্পর্ক অনেক ভালো। মানে কেন কেরালার সাথে সম্পর্ক ওর এত ভালো আমি না বুঝতেছিলাম না। কেরালা যা বলে ও তাই শুনে, কেরালার কথায় উঠে, কেরালার কথায় বসে, মানে মানে কেরালা ওর দোকানে ঢুকলে, মানে কেরালা যখন ওরে দেখে, মানে 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 আমার এরকম মনে হয় যে ওই কেরালা মালিক সৌদিয়ান মনে হয় দোকানে কর্মচারী, এমন একটা অবস্থা। তো ওই সৌদি কিন্তু আবার মানে ওই সৌদিয়ান যিনি বলে আর কি, মানে ওই মাসরি লোকটা যে সৌদি হয়েছে, মানে দোকানের মালিক, তো দোকানের মালিক কিন্তু আবার ভাই, মানে আমি না মানে বারবার খুঁজতেছিলাম যে এমন কি স্পেশালিটি আছে ওই লোকটার মাঝে, যে স্পেশালিটির কারণে ওই কেরালাকে ওই সৌদি এত পছন্দ করে, মানে এত ভালোবাসে, এবং কি কারণে ওর কথায় উঠে আর বসে। দেখেন আমি সারাদিন কাজ করি, আমি এত পরিশ্রম করি, এবং এত পরিশ্রম এত কাজ করার পরেও কোনোভাবে আমি ওর কাছে কোনো মূল্যায়ন পাই না, ওই দোকানের মালিকের কাছে কোনো মূল্যায়ন পাই না। সে আমাকে কোনো রকমের কোনো কিছুতে দাম দেয় না, দোকানের প্রতি যা করবে যেটাই করবে, এবং সব কিছু হচ্ছে ওই মাস্ত্রির সাথে আলাপ আলোচনা কর, মানে ওই আপনার কেরালা লোকটার সাথে আলাপ আলোচনা করে, কেরালা লোকটা যেভাবে বলে সে এইভাবেই করে। মানে আমি যে তার দোকানের একজন কর্মচারী, আমার যে একটা ভালো লাগা মন্দ লাগা বা আমার যে একটা বিষয় আছে, এইটা একটাবারের জন্য না ও বুঝতে চেষ্টা করে না। তো যাই হোক, ওর মতো করে তখন দোকানদারি চলতেছে। তো আমি খুঁজতেছিলাম যে কেন কেরালাকে তারা পছন্দ করে। এইভাবে খুঁজতে খুঁজতে আমি এমন একটা ক্লো বের করি যেটা শুনলে আপনার মাথায় হাত পড়ে যাবে। আমি এরকম করতে করতে খুঁজতে খুঁজতে একটা সময় আমি বের করতে সক্ষম হই। মূলত ওই কেরালা ভীষণ রকমের খারাপ একটা লোক ছিল। সে মূলত ছিল হিন্দু, এবং সে ওই মালিককে, মানে আমাদের যিনি দোকানের মালিক ছিল, ওই দোকানের মালিকের কাছে মাঝে মাঝে রাতের বেলায় সে তার বউকে পাঠাইতো। মানে ওই মাসরি এই আপনার কেরালার যে বউ ছিল, ওই বউকে মাঝে মাঝে ওই সৌদি আরবের কাছে পাঠাইতো রাতের বেলায়, এবং তার বাসায় দাওয়াত দিত। এবং দেখেন ও যে টাকা বেতন পাইতো, মানে মাসরি যে টাকা বেতন পাইতো, কেরালা যে টাকা বেতন পাইতো, মানে সেই টাকা দিয়ে তার নিজে চলতে কষ্ট হইতো, অথচ সে তার বউ নিয়ে ভিআইপি একটা বাসায় ভাড়া থাকতো, এবং তার সন্তানদেরকে সে ভালো ভালো স্কুলে পড়াইতো, এবং তার সন্তানরাও ভালো ভালো স্কুলে পড়াশোনা করতো, ইভেন হচ্ছে প্রাইভেট পড়তো, কোচিং করতো। মানে তার সন্তানদের দেখে মনে হয় যে তার মানে বাবা এখানকার শেখ, অথচ ওই কেরালা একটা দোকানের চাকরি করে। আমার যে পোস্ট, ওই কেরালার একই পোস্ট, আমরা দুজনে একই পোস্টে চাকরি করি, কিন্তু ওর সম্মান দেখলে মানে অবাক হয়ে যাওয়ার মতো। পরে আমার ভিতরে জাগতেছে যে এরকম করে আমাকে সবসময় আমার যে দোকানের মালিক ছিল সৌদিয়ান, ও আমারে বলতো যে দেখ, ইন্ডিয়ান মেয়েদের চেয়েও বাঙালি মেয়েরা আরও সুন্দর, বাঙালি মেয়ে আমার খুব ভালো লাগে, বাঙালি মেয়ের প্রশংসা করতো। আমারে বলে তুই বিয়ে করিস না, তোর বউরে মাঝে মাঝে আমার কাছে আনিস, আমার এখানে তোর বউ থাকবে, খাবে, বাঙালি মেয়েরা ভালো। মানে একরকম ওই আরবি আমাকে ভাঙিয়ে বলতেছে যাতে আমার বউকে আমি ওর কাছে দিই, মানে আমি যদি আমার বউকে ওর কাছে দিই তাহলে ও আমার সাথে ভালো ব্যবহার করবে। মানে আমি টোটালি যে বিষয়টা বুঝলাম ওখানে,
যে কেরালা ওর বউকে দিতেছে, কেরালার বউ ওর কাছে যাচ্ছে, ওরকে সুযোগ সুবিধা দিচ্ছে, এই জন্য ও কেরালার সাথে এত ভালো। কেরালা যা চায় তাই শুনে এবং আমার সাথে কুকুরের মতো ধুর করে ব্যবহার করে। এখন ও মনে করতেছে, সৌদিয়ান মনে করতেছে যে আমার সাথে যেরকম খারাপ ব্যবহার করতেছে এই জন্য মনে হয় আমি আমার বউকে ওর কাছে দিয়ে দিব। ওই কিন্তু আবার জানে আমার বউ আছে এবং আমার বউ দেখতে অনেক সুন্দর, এটাও কিন্তু ও জানে। তা এই জন্য আমার মাস শেষে বেতনও দেয় না, হয়তো 2 মাসে আমাকে 1 মাসের বেতন দেয়। আমি আমার বউ নিয়ে ভাই চলতে পারি না, খেতে পারি না, খুব খারাপ একটা অবস্থার মধ্যে আছি। অ্যান্ড এরকম করে সময়গুলো কাটতে কাটতে এরই মাঝে হঠাৎ করে আমার আব্বুর সমস্যা আরও বেশি দেখা দেয়। আম্মু তখন কান্নাকাটি করে আমারে বলতেছে যে টাকা পয়সা হয়ে কী হবে, যদি তোর আব্বারে তুই না দেখিস, তুই একবার বাড়িতে এসে তোর আব্বারে দেখে যা। পরে আম্মু কান্নাকাটি করতেছে যে তোর আব্বুরে এসে একটা আবার দেখে যা, তোর আব্বুর অবস্থা ভালো না। পরে আমি তখন জেরিনকে বললাম যে জেরিন, আমার আব্বুর অবস্থা ভালো না, এখন আমি তো একটু আব্বুরে দেখতে যাব, আমার আব্বু হয়তো মারাও যেতে পারে, আব্বুর শারীরিক কন্ডিশন অনেক খারাপ। ও তখন আমারে বলতেছে যে না, এটা কোনো সমস্যা নেই, তাইলে তুমি যাও। আমি বললাম তো আমি যাব, তুমি আমার সাথে চলো, তুমি তো অনেক বছর ধরে আসছো, তুমিও যাও না। পরে আমারে বলে যে না আমি যাব না, আমি বাড়িতে গেলে আরও সমস্যা হবে, আমার আব্বা আম্মা আমাকে অনেক খোঁজাখুঁজি করছে, পায় নাই, এবং অনেক মামলা টামলা দিয়ে রাখছে, নিখোঁজ মামলা টামলা দিছে, তো এখন আমি বাড়িতে যেতে চাই না, তুমি যাও বাড়িতে, কোনো সমস্যা নেই। তো ওরে আমি যতভাবেই বললাম ও আমার সাথে যাবে না। না যাওয়ার পর আমি তখন বললাম যে তুমি কোথায় থাকবা তাইলে, কারণ আমি তো এখানে কাউরে বিশ্বাস করি না। তো আমি জেরিনডে যে বাসায় রাখতাম, পাশের বাসায় আমাদের খুলনার একজন ভাবি থাকতো আর কি, মানে ভাই থাকতো, ভাইয়ের ব্যবসা বাণিজ্য আছে, ভাই পাশের বাসায় থাকতো। পরে আমি ওই ভাবির সাথে ওরে কথা বলাই দিই, ভাবি দিয়ে বলি যে ভাবি আপনি ওরে দেখেন, ওর যা কিছু লাগে দিয়েন, ওর দিকে খেয়াল রাখেন, আমি তাইলে যাই। পরে আমি দেশের টিকিট কাটি, দেশে আসি। দেশে আসার পরে আমাদের বাসায়, তো এখন আমাদের বাসায় যে আমাদের বাসা থেকে হসপিটাল, আব্বু হসপিটালে, তো আমি আব্বু দেখাশোনা করি। তখনও কিন্তু আমার আব্বু কোনো কিছু জানে না যে আমি বিদেশে জেরিনকে বিয়ে করছি বা জেরিনকে নিয়ে গেছি, আমাদের দোকান নাই, আমি অন্য কোনো দোকানে চাকরি করি, এগুলো কিন্তু আমার আব্বা কোনো কিছুই জানে না। তো আমার আব্বুর সেবা যত্ন করতেছি, আব্বুর কাছে আসতেছি, এরকম করে বাসায় আসছি। বাসায় আসার পরে ওই দিন রাতেবেলা আমি দেখলাম যে আমাদের বাসায় একটা মেয়ে, কম বয়সী একটা মেয়ে, দেখতে শুনতে অনেকটা সুন্দরী, অনেকটা রূপবতী একটা মেয়ে, মানে আমাদের বাসায় এটা ওইটা করতেছে। পরে আমি মারে বললাম যে মা এটাকে, বলে বাবারে এটা তো তুই তো চলে গেছস এবং তোর বোনেরও বিয়ে হয়ে গেছে, আমার তো দেখাশোনা করার মতো কেউ রইলো না, তা এই মেয়েটার আমি গ্রাম দিক থেকে আনছি, মেয়েটার একটু গরিব, ওর বাবা মা একটু দুর্বল, তো মেয়েটার আমি নিয়ে আসছি, আমাদের বাসায় কাজ করে, মানে আমাদের বাসায় থাকে, এই কথা বলতেছে আমার আম্মু। পরে আমি দেখলাম যে মেয়েটা অনেক সুন্দর, মানে অনেক বেশি সুন্দরী। পরে আমি দেখলাম যে এত সুন্দর মেয়ে আমাদের বাসায় কাজ করে। এরকমভাবে আমি কয়েকদিন ধরে বাড়িতে থাকলাম, মানে আমার আব্বু দেখাশোনা করলাম, আব্বুর সাথে থাকলাম। থাকার পরে হঠাৎ করে আমার মাথার মধ্যে ভাই একটা আইডিয়া চলে আসছে, যেটা শুনলে হয়তো আপনিও অবাক হয়ে যাবেন, যে বলবেন এটা কী ধরনের আইডিয়া। আমার মাথায় একটা আইডিয়া আসছে কি, আমি যে দোকানে চাকরি করি ওই কেরালার সাথে কিন্তু আমার প্রচুর দ্বন্দ্ব, মানে অনেক ঝামেলা। কেরালা তার বউ দিয়া সৌদিয়ানকে হাত করে নিয়েছে, এবং হাত করে নেওয়ার পরে এই সৌদিয়ানকে দিয়ে আমার সাথে খারাপ ব্যবহার করে দিতেছে। সৌদিয়ান আমার গায়ে হাত তুলতেছে, মানে গায়ে হাত তুলতেছে, খারাপ ব্যবহার করতেছে। তো আমার বাইথরে ভাই ওই সময় হঠাৎ করে একটা মানে আইডিয়া চলে আসছো। আইডিয়াটা হচ্ছে এরকম, আমি চিন্তা করলাম আমাদের বাসায় যে কাজের মেয়েটা আছে, এই মেয়েটার সাথে আমি একটা প্রেমের অভিনয় করব, মানে অভিনয় করব, প্রেমের অভিনয়। এবং প্রেমের অভিনয় করে পরে আমি মেয়েটাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বা বিয়ে করে আমি মেয়েটাকে সৌদি নিয়ে যাব। এবং সৌদি নিয়ে যাওয়ার পরে এই মেয়েটাকে আমি আলাদা একটা বাসায় রাখবো। রাখার পরে আমি আমার যে মালিক আছে, দোকানের যে মালিক আছে, এই মেয়ে যেহেতু দেখতে এত সুন্দর, আমার সৌদি যদি ওই মেয়েরে দেখে পাগল হয়ে যাবে। আমি যেভাবে হোক আমার সৌদির কাছে এই মেয়েকে দিয়ে এই দোকান থেকে আমি কেরালাকে আউট করাবো, এবং কেরালাকে আউট করাইয়া আমি কেরালার জায়গায় যদি বসি, তাহলে আমি পুনরায় আবারও এই দোকানের মালিক হতে পারবো। কারণ সৌদি কিন্তু দোকানের কোনো মালিক, মানে দোকানের কোনো কিছুই নেয় না, মানে দোকানের যত লাভ হয় যা হয় সবই কেরালা নিয়ে যায়, মানে ওই সব নিয়ে যায়। এবং ওর বউ কিন্তু দেখতে শুনতে ভালো না, মানে অনেকটা মোটা বিশ্রী চেহারা। এই মহিলারে কেমনে সৌদিয়ান পছন্দ করে, এবং সে আমারে বলে যে বাঙালি মেয়ে অনেক সুন্দর, বাঙালি মেয়ে অনেক সুন্দর, সে আমাকে বলে যে বাঙালি মেয়েরা ভালো। তো আমার মাথায় তখন এই আইডিয়াটা আসছে যে যেভাবেই হোক এই মেয়েটার সাথে যদি আমি একটা প্রেম ভালোবাসা করতে পারি, এই মেয়েটাকে আমি সৌদি নিতে পারি, তাহলে মোটামুটি এই জিনিসটা আমি ওই সৌদিনের হাতে মেয়েটাকে তুলে দিয়ে আমি সৌদির ব্যবসা বাণিজ্যগুলো নিতে পারবো। এই চিন্তাভাবনাটা মাথায় এনে এবার আমি যেটা করলাম সেটা হচ্ছে, আমাদের বাসায় তো মেয়েটা থাকতো, রান্নাবাড়া করতো, এটা ওইটা, আমি আস্তে আস্তে করে মেয়েটার সাথে মিশতে শুরু করি, তার সাথে একটু সফট মাইন্ডে কথা বলতে শুরু করি, তার পারিবারিক অবস্থা সম্বন্ধে জানি, তার পরিবারে কে আছে, সে কী করে না করে, এবং তার ছোটোবেলার অনেক কিছু জানতে পারি। এবং জানার পরে আমি তারে বলি যে তুমি দেখতে শুনতে এতটা ভালো, মানে এত সুন্দর, কিন্তু তুমি এই বাসার মধ্যে কাজ করো, বা তোমার চেহারা তো অনেক সুন্দর, তুমি চাইলে অনেক কিছুই করতে পারো। আমাকে বলে যে না ভাইয়া, আমি একটু নিম্নবিত্ত ফ্যামিলির মেয়ে, তো
তো আমার পরিবার আমাকে যেভাবে বড় করেছে আমি সেভাবে বড় হয়েছি। আর আপনাদের বাসায় আছি, আপনাদের বাসায় ভালো আছে, আপনাদের বাসায় ঠিক আছে, আপনার আব্বা আম্মু সবাই অনেক ভালো, আমি ওদের সাথে ভালোই আছি। এরকম করে করে আস্তে আস্তে মেয়েটার সাথে আমার একটা সম্পর্ক তৈরি করি আমি খুব কম সময়ের মধ্যে, কিন্তু প্রায় মাসখানিকের মধ্যে তারা আমি সিনেমা দেখাইতে নিয়ে যাই এমনি সেমনি। এবং একদিন তারা আমি ডিরেক্টলি প্রস্তাবে দিয়ে বসি যে জেরিন, রিয়া, মেয়েটার নাম ছিল রিয়া, যে রিয়া তুমি দেখতে তো অনেক সুন্দর এবং আমার তোমাকে অনেক ভালো লাগছে, তোমার আচার আচরণ কথাবার্তা, তো আমার পরিবার তো আসলে মানবে না, আমি তোমার সাথে রিলেশন করে তোমাকে বিয়ে করতে চাই। বিশ্বাস করুন ভাই, এটা বলার পরে না মেয়েটা কান্না করে দেয়, মানে এই জায়গার মধ্যে কান্না করে দেয় এবং কান্না করে দিয়ে বলতেছেন যে আপনি এটা কী বলতেছেন যে আপনি আমার মতো একটা মেয়ের বিয়ে করবেন, আমি কিনা আপনাদের বাসায় কাজের মেয়ে। আমি বললাম তুমি আমাদের বাসায় কাজের মেয়ে হও, এতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি তোমাকে বিয়ে করে আমি তোমার সাথে সংসার করতে চাই। কাজের মেয়ে হয়েছে তো কী হয়েছে, আমার দৃষ্টিতে তোমাকে অনেক ভালো লাগছে, তোমাকে অনেক সুন্দর লাগছে এবং আমার কাছে মনে হয় যে আমি তোমার সাথে আমার জীবনে অনেক বেশি ভালো থাকবো। পরেও আমারে বলতেছে যে না, এটা হতে পারে না, আপনি কেন বুঝতেছেন না, আপনার অনেক বড় লোক, আমি অনেক গরিব, এমনি সেমনি তারাই আমি আস্তে 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 করে পুরো পটায় ফেলে। এবং সে যখন বিশ্বাস করে না, একদিন আমি তারা বিশ্বাস করানোর জন্য ভাই তারাই আমি কাজী অফিসে নিয়ে 3 লক্ষ টাকা আমি নিয়ে বিয়েই করে ফেলি। মানে ও বিশ্বাস করে না যে আমি ওর বিয়ে করবো বা ভালোবাসি, ও মনে করে যে আমি ওকে ভালোবাসার অভিনয় করে ওর ইজ্জত তুলে নিব বা এরকমটাও মনে করে আর কি, যে প্রেমের প্রলোভন দেখে যা করে আর কি। পরে ওরে বিশ্বাস করানোর জন্য আমি কাজী অফিসে গিয়ে 3 লক্ষ টাকা আমি ওরে বিয়ে করে ফেলি এবং বিয়ে করার পর ওর পূর্ণ বিশ্বাস চলে আসে যে হ্যাঁ আমি ওকে ভালোবাসি এবং ভালোবাসি বলে ওকে বিয়ে করছি। পরে আমি বললাম যে রিয়া, যেহেতু তোমার সাথে আমার বিয়ে হয়েই গেছে, তুমি আমার বউ, তাহলে আমি এখন সৌদিতে চলে যাচ্ছি এবং যাওয়ার পরে আমি তোমাকে সৌদি আরবে নিয়ে যাব এবং সৌদি আরবে নিয়ে আমি তোমাকে সৌদি আরবে নিয়ে আসবো এবং এরপরে তুমি সৌদিতে আমার সাথে থাকবা। আমাদের যদি বাচ্চা কাচ্চা বা সন্তানাদি হয়ে যায় এরপর আমার পরিবার মেনে নেবে। তো ও আমাকে বললো আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ও আমার কথা রাজি হলো। রাজি হওয়ার পর আমি তখন ওর পাসপোর্ট করাই, ওর পাসপোর্টটাই নেবে তখন সৌদি আরবে আসি। আসার পরে এরকম গোপনে গোপনে সৌদিয়ান খুঁজতেছি যে কোন সৌদিয়ান ধরলে এভাবে আমার বউরে আনা যাবে। সেম একইভাবে আমি আরেকটা সৌদিয়ান ধরি, কাজের মেয়ের ভিসা বের করি সৌদিয়ান থেকে এবং কাজের মেয়ের ভিসা বের করে আমি তখন এই রিয়াকে আমি তখন সৌদি আরবে নিয়ে আসি। আর এরই মাঝে জেরিনের সাথে কিন্তু আমার সম্পর্কটা ভালো আছে। আমার টার্গেট হচ্ছে এইটা যে আমি রিয়াকে সৌদি আরবে এনে সৌদি আরবে দিয়ে আমি রিয়াকে দিয়ে ওই আরবিকে আমি ব্ল্যাকমেল করব। আরবিকে দিয়ে আমি কেরালাকে দোকান থেকে আউট করব এবং দোকানের মালিক আমি হব, এরপরে প্রয়োজন আমি রিয়াকে ছেড়ে দিব। মানে ওরকম একটা চিন্তা ভাবনা, কারণ আমি কিন্তু ভালোবাসি জেরিনকে, আমি কিন্তু সংসার করবো জেরিনের সাথে, রিয়াকে জাস্ট আমি ইউজ করতেছি। এরপরে যেটা হইলো, আমি তখন রিয়ার জন্য রিয়ার সব কিছু ঠিক করে রিয়ারে তখন আমি সৌদি আরবে নিয়ে আসলাম এবং আনার পরে আমার মালিকের সাথে তখন আমি আস্তে আস্তে করে ফ্রি হচ্ছি। হওয়ার পরে একদিন আমি মালিকরে বললাম যে তোর বাসায় আমি আমার বউ নিয়ে দাওয়াত খাইতে যাব। এই কথা বলার পরে আমি তখন ওই আরবির বাসায় আমার বউ রিয়াকে নিয়ে আমি দাওয়াত খাওয়ার জন্য গেলাম এবং যাওয়ার পরে আরবি তো আমার রিয়ারের দেখে পাগল হয়ে গেছে যে আরে এত সুন্দর এই সেই। আমি তখন আরবিরে বললাম যে ঠিক আছে, আমি আমার বউরে তোর সেবা যত্ন করার জন্য পাঠাবো মাঝে মাঝে। ও আমাকে বললো তুই যদি তোর বউরে আমার দোকানে বা আমার কাছে সেবার যত্ন করার জন্য পাঠাস, তুই আমার কাছে যা চাস আমি তোর তাই দিব, মানে তোর যা লাগবে, তোর যেটা লাগবে আমি সব দেবো। আমি বললাম কিচ্ছু লাগবে না, সমস্যা নাই। এই বলে পরে আমি রিয়াকে কীভাবে ম্যানেজ করব। তো একদিন আমি রিয়ারে খুব জড়ায় ধরে খুব ইমোশনালি একদম কান্না করে দেওয়ার কাছে কান্না করে রিয়ারে বলি, রিয়া আমি তো জানি তুমি আমাদের বাসায় কাজ করতা, আমি তোমাকে এখানে নিয়ে আসছি। রিয়া জানো আমাদের মাঝে কিছু ঘটনা আছে যেগুলো শুনলে তুমি অবাক হয়ে যাবা। আমার আব্বা আমাকে এখানে দিয়ে যায়, আমার আব্বা নিজের ব্যবসা বাণিজ্য থাকে এবং আমি ব্যবসা বাণিজ্যগুলো দেখাশোনা করি। তো ব্যবসা বাণিজ্যগুলো দেখাশোনা করি, আমার আব্বার সমস্ত ব্যবসা আমি দেখি। তো দেখার পরে আমি ব্যবসাটা ঠিকমতো চালাইতে পারি না, ব্যবসায় লস খাই এবং লস পাওয়ার পরে আমার আব্বার ব্যবসার মানে আমাদের দোকানটা চলে যায় এবং দোকান চলে যাওয়ার পরে আমি খুব কষ্টের মধ্যে সময়গুলো পাস করতেছিলাম। আমি আমার আব্বার কাছে এটা বলতে পারতেছিলাম না, যে আমার আব্বার বলতে পারতেছিলাম না যে ব্যবসা মেরে খেয়েছি, দোকান বিক্রি করে দিছি। এখন দোকান বিক্রি করে দিছি এটা যদি আমি আমার আব্বুকে বলি, আমার আব্বু কিন্তু হার্ট অ্যাটাক করে মরে যাবে, আব্বু গেলে নিতে পারবে না। এই জন্য আমি আব্বুকে কোনো কিছু বলতেও পারি না এবং আব্বু কোনো কিছু মানে আমি আব্বুকে কোনো কিছু বলি নাই, না বলে আমি বাংলাদেশ থেকে ঘুরে আসছি। তো রিয়া তুমি যদি পারো আমার আব্বার দোকানটা আমার কাছে আবার ফিরিয়ে দিতে পারো। ও আমাকে বলে মানে কীভাবে? আমি বললাম আমার আব্বার দোকান, আমি এখন একজন কর্মচারী, আমার আব্বার দোকানটা কিন্তু কফিল মানে সৌদিয়ান যে সে আমাকে দোকানটা আবারও দিয়ে দিবে যদি তুমি আমার একটা কথা শোনো। ও আমাকে বলে কি? আমি বললাম তুমি যদি মাঝে মাঝে সৌদিয়ানের বাসায় যাও, সৌদিয়ানের একটু সেবা যত্ন করো, ওর হাত পা টিপে দাও, ওর শরীর ম্যাসেজ করে দাও, ওর একটু সেবা যত্ন করো, তাহলে ও হয়তো দোকানটা আমাকে আবার ফিরিয়ে দিবে। দোকানে লস আসতেছিল, ওর কাছ থেকে আমি অনেকগুলো টাকা নিছি এবং টাকা না হতে একটা পর্যায়ে দোকানের লস দিতে না পাইরা আমি দোকানটাই ওর কাছে বিক্রি করে দিই। এখন দোকানটা ও চালায়, সাথে একটা কেরালা সহ, মানে ওরে আমি ওভাবে ব্রেন ওয়াশ করি।
পরে আমার বলতেছে আমি ওনার হাত পা টিপবো, মানে আমি বলি ওনার হাত পা টিপবা, ওর একটু সেবা যত্ন করবো, একটু মুরব্বী টাইপের মানুষ। এবং পরে আমার বলতেছে মানে তুমি কি বুঝাইতে চাচ্ছ আমাকে, ডিরেক্টলি জিজ্ঞেস করে। পরে আমি ওর পা ধরে চিৎকার করে বলি যে মানে এটা, মানে ডিরেক্টলি বলছি। বলার পরে আমাকে বলতেছে এটা কীভাবে সম্ভব, এইটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব। আমি তখন বললাম দেখো, আমাকে বলে তাহলে কি তুমি আমাকে এই জন্য সৌদি আরবে নিয়ে আসছো, এই জন্য বিয়ে করছো? আমি বললাম না না না, আমি তোমাকে এই জন্য নিয়ে আসি নাই, বা এটা না, কিন্তু আমার বউ, আমি তো তোমাকে নিয়ে সংসার করব। দেখো আজকে আমি তোমাকে নিয়ে এখানে থাকবো, আমি বেতন পাই এত টাকা, আমি তোমার নিয়ে কেমনে থাকবো, কেমনে চলবো, কী করবো বলো? কিন্তু তুমি যদি সৌদিয়ানের সাথে একটু ফিটিং দিয়া তুমি যদি সৌদিয়ানকে ম্যানেজ করতে পারো, তাহলে সৌদিয়ান দোকানটা আমার নামে লিখে দিবে, পুনরায় আমার আব্বার দোকানটা আমি আবার ফিরে পাবো, এবং আমি তোমাকে নিয়ে সংসার করব। আর এই যে তুমি সৌদিয়ানের কাছে মাঝে মাঝে যাবা, এটা শুধুমাত্র তুমি আমি ছাড়া এই দুনিয়াতে কেউ জানবে না। ওই রাজি হয় না, এবং রাজি না হওয়াতে আমি একটা সময় খাওয়া দাওয়া বন্ধ করে দিই। আমি ওর কাছে যাইতাম, খাওয়া দাওয়া করতাম না, রাগারাগি করতাম, মাঝে মাঝে বাইরে মানে বাসায় আসবো না এটা বলে আমি ওই জেরিনের কাছে গিয়ে পড়ে থাকতাম। এরকম করে অনেক বলার পর একদিন আমাকে বলে, তাহলে তুমি কোরআনে হাত দিয়ে শপথ করে বলো যে তুমি আমাকে ছেড়ে দিবা না, আমি এটা করলে পরে তুমি শেষ পর্যন্ত আমার সাথে থাকবা, আমি তোমার জন্য করব। আমি বললাম ঠিক আছে, আমি কোরআনে হাত দিয়ে শপথ করে বলবো, এবং আমি তাই করে আমি কোরআনে হাত দিয়ে শপথ করে বলি যে যেটাই হবে আমি তোমাকে কখনো ছাড়বো না, আমি তোমার সাথে সংসার করব, এবং এই ঘটনাগুলো আমি আমার মাঝে লুকায়িত রাখবো। এই বলে তখন আমি একদিন শুক্রবারে ওরে আমি সৌদিয়ানের বাসায় দিয়ে আসি বিকালবেলা, এবং বিকালবেলা দিয়ে আসার পর ও সৌদিয়ানের বাসায় সারা রাত থাকে, এবং এর পরের দিন আমি ওকে গিয়ে নিয়ে আসি। ভাই বিশ্বাস করেন, এরপরে সৌদি আমার সাথে এত ভালো বলার মতো না। সৌদি আমারে মানে এত ভালো, আমি তখন সৌদিরে যা বলি তাই শুনে, এবং একটা পর্যায়ে সৌদি ওই কেরালাকে ওই দোকান থেকে বের করে দেয় পর্যন্ত। ওই দোকান থেকে কেরালাকে বের করে দেয়, মেরে টেরে মানে আপনার দোকান থেকে কেরালা থেকে সম্পূর্ণভাবে ক্যান্সেল করে বাংলা মানে আপনার ইন্ডিয়াতে পাঠিয়ে দেয়। এবং তখন পুরো দোকান আমার আন্ডারে চলে গেছে, দোকান আমি চালাইতেছি, আমার বউরে মাঝে মাঝে ওর কাছে পাঠাইতাম, এই দিয়ে দোকান ভালোই চলতেছে। এবং এরকম করে আমি মাঝে মাঝে আমার বউর কাছে যাওয়া লাগতো, আসা লাগতো। এরকম করতে করতে আসলে সত্য তো কখনো চাপা থাকে না। এরকম করতে করতে আমার বউ তখন কিছুটা বিষয় মানে জেরিন, আমার প্রথম বউ জেরিন তখন কিছুটা বিষয় সন্দেহ করে ফেলে, এবং সন্দেহ করে ফেলে এইটা যে ও মনে করে যে অবশ্যই কোনো না কোনো একটা রিলেশন আমার আছে, তা না হলে কেন আমি ওর চোখ ফাঁকি দিয়ে মাঝে মাঝে বাইরে চলে যাই, ওর সাথে ঠিকমতো কথা বলি না। এরকম করতে করতে দুজনের মাঝে সন্দেহের মাত্রাটা বাড়তে থাকে। তো আমার ভিতরে একটা চিন্তা ভাবনা হলো কি যে আমি খুব রিসেন্টলি হচ্ছে দোকানটা যখন আমি মানে দোকান থেকে আমি কিন্তু প্রচুর টাকা সরাইতেছি, অনেক টাকা দোকান থেকে সরাইতেছি, এবং এরকম করতে করতে একটা পর্যায়ে আমি পুরো দোকানটাকে কবজা করে ফেলবো, মানে দোকানটা আমি কবজা করবো, ওরকম একটা লাইনে আমি তখন আমার বউ রিয়াকে ওর কাছে দিতে আসি। অ্যান্ড এমন করতে করতে আমার বউ তখন একদিন আমাকে ডাউট করে ফেলে। তো ডাউট করে ফেলে বলতে একদিন আমি বারে গেছিলাম, আমার জেরিন আমার রিয়া এবং ওই সৌদিয়ান সহ আমি বারে গেছিলাম। তো এখানে আমি মোটামুটি একটু হালকা পাতা ড্রিঙ্কস করছি, বাসায় আসছি, এবং বাসায় আসার পর দেখি যে আমার বউ আমার সাথে খুব খারাপ ব্যবহার করতেছে, যে তুই এখন ড্রিঙ্কস করস, বাইরে থাকোস, এটা ওইটা। এখন আমি না ওরে বুঝাইতে পারতেছিলাম না, এবং বুঝাইতে না পারে একটা সময় রাগের মাথায় ভাই আমার মানে একটা গ্লাস ছিল, আমি ওই গ্লাসটা ভেঙে ওর শরীরের মধ্যে আঁচড় দিয়ে বসি, মানে গলাতে বউকে হাতের মধ্যে একটা আঁচড় দিই মানে গ্লাসটা দিয়া। তো আমি তো আসলে ড্রিঙ্ক অবস্থা ছিলাম, বুঝতে পারিনি, এবং ওর গলার মধ্যে ঘাড়ের মধ্যে মানে ওর গলার রগ কেটে যায় এমন একটা অবস্থা, মানে গলা অনেক অংশতে কেটে যায়। এবং ও তখন এভাবে গলা চাপ দিয়ে চিৎকার করে বের হওয়ার পরে রাস্তার মধ্যে চিৎকার করে, এমন আমি কিন্তু আবার ওই এটা করার পর আমি ওই জায়গার মধ্যে সেন্সলেস হয়ে পড়ি বাসার মধ্যে। পরে চিৎকার করে রাস্তার মধ্যে কেউ চিৎকার করে, তখনই বা মানে অন্য লোকেরা দেখে, তারা পুলিশ কল করে, এবং পুলিশকে সে বলে। আবার সে কিন্তু আবার ইংলিশ বলতে পারতো, জেরিন কিন্তু মোটামুটি ভালো ইংলিশ জানতো। পরে সে বললো, বলার পরে তখন এই পুলিশ আমার বাসায় আসলো, এসে আমাকে মানে ড্রিঙ্কস করা অবস্থায় পাইছে, পায়ে আমাকে ওখান থেকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমার কফিলকে, মানে আমার কফিল তো আর ওই যেই দোকান আমি চালাইতাম বা যে দোকান আমার ছিল, আর রিয়ারে আমি যার কাছে পাঠাইতাম, সে তো আমার কফিল ছিল না। আমার কফিল ছিল তো আমার আব্বার আগের দোকানের মালিক ছিল আমার কফিল। পরে ওনার কাছে খবর যায়, সে তখন বলে যে ওরা তো আমি আমার দোকান থেকে অনেক আগে বের করে দিছি। এরপরে সে কোথায় কী করে না করে জানি না, এখন সে কোত্থেকে বউ আনছে, বউয়ের এটা করছে ওইটা করছে, তা তখনও কী করে মাররা আমাকে ক্যান্সেল করে দেয় ওখানে, এবং ক্যান্সেল করে দিয়েও আমাকে দেশে পাঠাই দেয়। এবং দেশে পাঠানোর কিছুদিন পরে আমি বাংলাদেশে যাওয়ার কয়েকদিন পরেই তখন জেরিন বাংলাদেশে যায়, এবং জেরিন বাংলাদেশে গিয়ে ওর বাবার কাছে সব কিছু খুলে বলে যে আমার এই প্রেমের প্রলোভন দেখায়া এমনি করে ও আমার সৌদি আরবে নিয়ে যায়, এবং সৌদি আরবে নিয়ে আমাকে এক আরবির কাছে বিক্রি করে, এবং আরবির কাছ থেকে ও নিজে আবার আমাকে নিয়ে এসে ও আমাকে সাথে রেখে এটা করে ওইটা করে, এবং ও আমাকে মেরে ফেলার জন্য গলামলা কেটে ফেলে, এগুলো সব ওর ফ্যামিলিকে দেখায়। এবং এইগুলো দেখা হওয়ার পরে বা এই ঘটনাগুলোর পরে ওর বাবা তো অনেক পাওয়ারফুল একজন লোক ছিল, ওর বাবা তখন আমার আব্বুর নামে অনেকগুলো মামলা করে দেয়, এবং আমার নামে অনেকগুলো মামলা দায়ের করে যে এইভাবে ওকে আমি বিদেশে নিয়ে পাচার করছি বা ওর সাথে আমি এগুলো করছি।
এই মামলার দ্বারস্থ হইয়া ওর বাবার ক্ষমতায় শেষ পর্যন্ত আমাদের এমন অবস্থা হয়েছে ভাই, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আমাদের চিটংয়ে যে একটা 3 তলা বাড়ি ছিল, আমরা ওই বাড়িটা থেকে পালায় আসতে বাধ্য হই। মানে ওর আব্বার, মানে জেরিনের আব্বার পালা গুন্ডারা মানে আমাদের বাড়ি ঘরে আক্রমণ করতো, আমাদেরকে আক্রমণ করতো, বাড়িতে থাকতে পারতাম না। শেষ পর্যন্ত আমাদের ওই বাড়িটা ওর মানে জেরিনের বাবা দখলে নিয়ে নেয়, এবং দখলে নিলে পরে আমি, আমার আব্বা, আমার আম্মা মিলে শেষ পর্যন্ত মানে আমাদের আর কোনো মানে থাকার কোনো জায়গা থাকে না। বাধ্য হয়ে আমরা তখন আমাদের গ্রামে, যে গ্রামে আমরা কখনো যাইতাম না, গ্রামের ভাঙা ঘরে গিয়ে আমি আশ্রয় নিই। এবং মানে গ্রামের ভাঙা ঘরে গিয়ে আমি আশ্রয় নিয়ে আমি ওখানে থাকতে শুরু করি। আমি কান্নাকাটি করি, এটা ওইটা। দীর্ঘ 2টা বৎসর আমি গ্রামে থাকি, এবং এই 2 বৎসর আমি মানুষের কাজ করি, জমিতে কাজ করি, ফসলের কাজ করি, মানে অনেক খারাপভাবে কাজ করি। 2 বৎসর পরে একদিন ফেসবুকের মাধ্যমে আমি যে রিয়াকে বিদেশে দিয়ে আসছিলাম, ওই রিয়ার সাথে আমার যোগাযোগ হয়। ও আমাকে বলে, তুমি সৌদি মানে কী করো, এটা ওইটা আমার সাথে কথাবার্তা বলেও একদিন আমাকে বলে, তুমি কি আসবা সৌদিতে? আমি বললাম, আমার তো এরকম ক্যান্সেলে আসছি, ফিঙ্গার দিয়ে আসছি, আমি তো যেতে পারবো না। ও আমাকে বলে, যদি তুমি আসতেছো আমি তোমাকে আনবো। আর আমি বললাম, তুমি আমাকে নিয়ে কী করবা? আমাকে জেলে দিবা? তুমি তো সব কিছুই জানছো যে আমার আগের একটা বউ ছিল। ও বলে, আমি সব কিছুই জানছি, আমি এরপরও তোমাকে আনতে চাই। পরে আমি চিন্তা করলাম, ও কি আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে নিতে চাচ্ছে নাকি আমি জানি না। পরে দেখলাম যে না, আমাকে বলে, তুমি আসো, আমি তোমার কোনো ক্ষতি করবো না, তুমি আসো। তাই এরকম করে আমাকে সবসময় বলতো। এবং একটা পর্যায়ে আমার আম্মুর সাথে কথা বলে, আমার আম্মুকে বলে, ওরে আসতে বলেন, আমি ওর উপকার করবো, ওর ক্ষতি করবো না। আর আমার আম্মু তখন আমাকে যাওয়ার অনুমতি দেয়। আমি তখন 2.5 বছর পরে আবারও সৌদিতে যাই, এবং সৌদিতে গেলে পরে তখন আমি জানতে পারি যে ওই রিয়াকে ওই সৌদিয়ান মানে মিশরি বিয়ে করে ফেলে। ও অনেক বয়স্ক ছিল। ওই বয়স্ক লোকটা রিয়াকে বিয়ে করে, এবং রিয়াকে বিয়ে করে রিয়াকে বউয়ের মর্যাদা দিয়ে ও সৌদিতে রাখছে। এবং রিয়া পরে সৌদিয়ানকে বলে, যে দোকানটা ছিল হার্ডওয়ার্কের, ওই দোকানটা সম্পূর্ণ পরে দোকানটা আরেকজনে চালাইতো, ওখান থেকে দোকানটা নিয়ে ওই দোকানটা সম্পূর্ণ আমার নামে লিখে দেয়, এবং আমি এখন ওই দোকান চালাই। তো রিয়া মাঝে মাঝে দোকানে আসে এবং সৌদিয়ানকে নিয়ে আসে। সৌদিয়ানের বউ হিসাবে রিয়াকে সবাই চিনে এখানে, এবং ওই সৌদিয়ান রিয়াকে অনেক ভালোবাসে, এবং ওই সৌদিয়ান আর রিয়া অনেকবার দেশে পর্যন্ত আসছে। রিয়াদের গ্রামের বাড়িতে ওই সৌদিয়ান মসজিদ বানিয়ে দিছে, মাদ্রাসা বানিয়ে দিছে, এবং ওদের গ্রামের হত দরিদ্র মানুষকে অনেক সাহায্য সহযোগিতা করে। সবচেয়ে বড় কথা হচ্ছে, প্রতি রমজান মাসে ওদের পুরো গ্রামে এই সৌদিয়ান সৌদি আরব থেকে আপনার বস্তায় বস্তায় খাজুর এনে দেয়, এবং রমজান মাসে ওদের গ্রামের কোনো মানুষকে বাজার করা লাগে না। গ্রামের সব মানুষকে ওই সৌদিয়ান মানে রমজানে খাওয়ার টাকা দেয়, প্রচুর পরিমাণে সাহায্য সহযোগিতা করে। রিয়া এখন অনেক ভালো আছে। তো আমার পরিবার থেকে আমার আব্বা আম্মা বলতেছে, দেশে আয়, বিয়ে শাদী কর, এই সেই, কিন্তু বিয়ে করার কোনো ইচ্ছা আমার মনে আর জাগে নাই। আমি এখনও সৌদি আরবে থাকি, এবং সৌদি আরবে থেকে আপনার গল্পগুলো শুনে আমার ভালো লাগে। সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে আমি আমার গল্পটা আপনাকে বললাম। যদি পারেন আপনি আমার গল্প রেকর্ড করবেন। আমি সৌদিতে অমুক জায়গায় আছে, আমার দোকানের ঠিকানা আপনাকে দিলাম। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত চট্টগ্রামের ভাই আয়মানের জীবনের বাস্তব গল্পটা আমার মুখে শোনার জন্য। বন্ধুরা, গল্পটা লাস্টের দিকটা আরও অনেক বড় ছিল। আমি গতকালকের গল্প অনেক লং করে ফেলেছি, আজকের গল্প যদি অনেক লম্বা করে ফেলে আপনারা হয়তো গল্প শুনতে, আমি জানি না, অনেকে আমাকে কমেন্ট করেন যে আপন ভাই গল্পগুলো ভালো লাগে, আপনি পুরোটা গল্প বলেন, আরও লম্বা হোক, সমস্যা আমরা শুনবো। আবার অনেকেই বলেন যে ভাই গল্প কিছু শর্ট করেন। তো এই জন্য আমি যতটুকু পারছি বুঝাইছি, এবং শর্টও করলাম না, আবার ব্রডও রাখলাম না, মানে ব্রডও করলাম না, সব কিছু দুটার মাঝে মিলিয়ে আপনাদেরকে গল্পটা বুঝিয়েছি। যদি কোনো অংশে না বুঝে থাকেন কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো রিপ্লাই করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আয়মানকে নিয়ে আপনার কোনো বক্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখবেন। আজ এখানে বিদায়, দেখা হবে অন্য দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।